গুলো মজার, কিছু বোঝানো যায়, কিছু টেকনিক শেখানো যায়, এই জন্য আর কি অধ্যায়টা আমার ভালো লাগে। আচ্ছা, তো কঙ্কালতন্ত্রের প্রধান কথা হলো যে কঙ্কালতন্ত্র যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে কঙ্কালতন্ত্র কি, তাহলে তোমরা আমাকে কি বলবা যে কঙ্কালতন্ত্র আসলে কি? তাড়াতাড়ি কমেন্ট করো, কঙ্কালতন্ত্র আসলে কি? খুব ফাস্ট কমেন্ট করবা যে কঙ্কালতন্ত্র আসলে কি। কি একটা কমেন্ট করলে আমি শুরু করে দেব। কঙ্কালতন্ত্র মানে কি বলো? দেহের কাঠামো, ভেরি গুড। একজন বলছে মানব দেহের ভার বহনকারী কাঠামো, ভেরি গুড। আচ্ছা, কাঠামো, ওকে। কেউ আমার আমি যে উত্তরটা নিব সেই উত্তরটা কেউ দেও নাই। সেটা হলো, অনেকেই বলে যে মানে আমি যে পচানোর কোনো সুযোগ দিলা না, যদি বলতা যে শুধু অস্থি, আমার খুব ভাল লাগতো এবং খুবই সুন্দর করে একটু পচাইতাম, কিন্তু বললাম না। তোমরা খুব ভালো করে বলছো যে দেহের কাঠামো গঠন করে। আচ্ছা ঠিক আছে, দেহের কাঠামো নিলাম। তারপরে আর কিছু কি করে না? ভার বহন করে না? দেহের কাঠামো, ভার বহন, তারপরে একটা আকৃতি প্রদান করে। কঙ্কাল না থাকলে পুরো আমরা একটা মাংসপিণ্ড হয়ে যেতাম, সত্যি কথা যেটা। তাহলে দেহের কাঠামো, ভার বহন, তারপরে হলো আকৃতি প্রদান, আরো কাজ করে। যেমন আমরা দেখবো অস্থিমজ্জা থেকে রক্তকণিকা উৎপন্ন হয়। হ্যাঁ, এই যে খুব সুন্দর রফিকুল ইসলাম আনাম খুব সুন্দর একটা উত্তর করছে যে অস্থি এবং তরুণাস্থি নামক যোজক টিস্যু দ্বারা গঠিত তন্ত্র, যা দেহের অনেক কিছু করে। ওইগুলো আমি আর উচ্চারণ করতে পারবো না। আচ্ছা, তো প্রধান কথা হলো কঙ্কালতন্ত্র কখনোই শুধুমাত্র অস্থি দিয়ে গঠিত হয় না, অস্থির সাথে তরুণাস্থি লাগবে, এই আর হলো এইগুলোর সাথে সংযোগ স্থাপন করতে হবে। ভেরি গুড। আর ইম্পর্টেন্ট কথা হলো, আমি তোমাদের স্নায়ুতন্ত্র ক্লাস নিছিলাম এবং তখন বলছিলাম যে বাইরের থেকে যেটা দেখা যাবে সেটা তোমার একটোড্রাম থেকে উৎপত্তি লাভ করবে। যেহেতু কঙ্কালতন্ত্র কখনোই বাইরে থেকে দেখা যায় না, কেউ দেখতে পারবা না, সুতরাং যদি কেটে কেটে যায় তখন একটা ব্যাপার আছে, বাইরে থেকে যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে এই জন্য কঙ্কালতন্ত্র অবশ্যই একটোড্রাম থেকে হবে না, এটা মাঝের দিকে চলে যাবে, মেসোড্রাম থেকে উৎপত্তি লাভ করবে। মেসোড্রাম থেকে উৎপত্তি লাভ করে, ভালো কথা। তাহলে মেসোড্রাম থেকে উৎপত্তি লাভ করলো। এখন এই অধ্যায়ে আমরা আসলে কি পড়বো? আমরা পড়বো কঙ্কালতন্ত্রের মধ্যে তিনটা টপিকস খুব ভালো করে পড়বো। একটা হলো অস্থি পড়বো, তারপরে হলো তরুণাস্থি পড়বো, আর হলো তরুণাস্থি তরুণাস্থি পড়বো, আর পেশি পড়বো। আর আমি যে কঙ্কালতন্ত্রের ভিতরে এই তিনটা জিনিস ঢুকাইছি, এটাই হলো সবচেয়ে ভুল কথা। সবচেয়ে ভুল কথা সেটা হলো এইটাকে আমি বলবো অন্ত কঙ্কালতন্ত্র। তাহলে আরেকটা জিনিস আছে অবশ্যই, বহি কঙ্কালতন্ত্র। তাহলে কঙ্কালতন্ত্র কয় ভাগে বিভক্ত যদি উত্তর আসে, তাহলে অবশ্যই আমরা বলবো কঙ্কালতন্ত্র দুই ভাগে বিভক্ত, একটা হলো বহি আর একটা হলো অন্ত কঙ্কালতন্ত্র। তাহলে আমাদের কাহিনী শেষ। এবং চুল, না, নখ, ত্বক, এগুলো হলো আমাদের বহি কঙ্কালতন্ত্রের অন্তর্গত। তাহলে ক্লিয়ার? তোমরা কাজ করবা, তোমরা এই যে লাইভটাই শেয়ার করো, যত বেশি লাইভ শেয়ার করবা, মানে ট্যাগ না করে লাইভটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, যার কারণে অনেকেই জানতে পারবে এবং ওইটা দেখে সুন্দর করে চলে আসবে। বোর্ড ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া মুশফিক। বোর্ড মাঝে মধ্যে এরকম করে, কিন্তু 1 মিনিট পরে আবার ঠিক হয়ে যায়, বা 10 সেকেন্ড পরেই ঠিক হয়ে যায়, সমস্যা করবে না। আচ্ছা, তাহলে কঙ্কালতন্ত্রকে আমরা দুই ভাগে পাইলাম, বহি কঙ্কালতন্ত্র, অন্ত কঙ্কালতন্ত্র। আমাদের এই চ্যাপ্টারে পড়া হলো অন্ত কঙ্কালতন্ত্র, মানে অস্থি, তরুণাস্থি এবং পেশি। তাহলে অস্থি যদি আমরা পড়া শুরু করি, তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে বাচ্চাদের কয়টা অস্থি থাকে, তোমরা সবাই পারবা, একটু তাড়াতাড়ি উত্তর করে দাও যে একটা পিচ্চি মানুষের কতগুলো অস্থি থাকে, একটা বাবু মানুষের কতগুলো অস্থি থাকে। তিনশোটি থাকে ফাহিম, ভেরি গুড, 300টি থাকে। আচ্ছা, তো তাহলে আমাদের কয়টা থাকে? আমরা সবাই জানি আমাদের 206টা থাকে। তাহলে একদিন একটা স্টুডেন্ট যে ভাইয়া তাহলে বাচ্চাদের কিভাবে থাকে, এই যে 300টা বললেন, 300টা থেকে কমে যায় কিভাবে? তো দেখবা বাচ্চারা যখন হাসে, ওদের হাসিটা কিন্তু খুব সুন্দর লাগে, ওদের এই দিকটা একটু সুন্দর করে বেঁকে যায়, মানে মুখের ভিতরে আমাদের এই যেমন ম্যান্ডিবল আছে না, আমাদের ম্যান্ডিবলকে বলে কি আকৃতি, দেখাই তো যাচ্ছে ইউ আকৃতির। তো এই ইউ আকৃতির যে অস্থিটা,
এই ইউ আকৃতির অস্থিটা আসলে আমাদের একটাই অস্থি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা আসলে দুইটা। বাচ্চাদের ক্ষেত্রে এই দুইটা ম্যান্ডিবল আলাদা থাকে এবং এখানে একটা টিস্যু থাকে, একটা ফাইব্রাস টিস্যু দিয়ে। ফাইব্রাস মানে এত কঠিন কিছুই না, ফাইব্রাস মানে একটা তন্তু। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে দেখাই যাচ্ছে আমাদের একটা ম্যান্ডিবল, বাচ্চাদের কিন্তু দুইটা ম্যান্ডিবল। তাহলে বাচ্চাদের দুইটা ম্যান্ডিবলকে পৃথককারী টিস্যুর নাম যদি পরীক্ষায় আসে আমরা কি বলবো? একটা ফাইবার, তার মানে হলো ফাইব্রাস টিস্যু। তাহলে শিশুর ম্যান্ডিবল দুটিকে পৃথককারী টিস্যুর নাম ফাইব্রাস টিস্যু। ঠিক এরকম ভাবে শিশুদের ক্ষেত্রে আরো অনেক অস্থি আছে যেগুলো অনেকগুলো ছোট ছোট পার্ট থাকে, আস্তে আস্তে একসাথে হয়ে যায়। যেমন অলরেডি ক্লাস শুরুর আগে একটা ছেলে আমাকে কোশ্চেন করছে যে ভাইয়া এই কোশ্চেনটার উত্তর দিন। সেটা হলো আমাদের যে হিপ বোন আছে, আমি সবগুলোই বলবো। কঙ্কালতন্ত্র অনেকে পড়ানোর সময় কি করে যে কঙ্কালটাই পুরো নিয়ে আসে, কিন্তু তোমাদের এই লেভেলে কঙ্কাল দেখানো মানে হলো ভয় দেখানো। আমি এই ভয় দেখানোতে নাই, আমার শরীরই একটা কঙ্কাল, এটা হলো কথা। আগে আরো শুকনা ছিলাম, তখন আরো ভালো ছিলাম, যে পুরো শরীর দিয়েই বোঝানো যাইতো, কিন্তু এখন আর শুকনা নাই, তো এখন একটু ঝামেলা হয়। তারপরও আমার শরীরে আমার হাত দিয়ে আমি সবকিছু বুঝাই দিতে পারবো ইনশাআল্লাহ। তোমরাও নিজে যেখানে দেখবা রাস্তাঘাটে চলতেছো, কঙ্কাল নিয়ে তো আর হাঁটতে পারবা না, নিজের শরীর দিয়ে পড়াশোনা করবা। এই সিস্টেম আমি শিখাই দেবো তোমাদের। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, এই যে হিপবোন যেটা আছে, এই হিপবোন ও হিসাব করতে পারতেছে না, স্বাভাবিক কথা। হিপবোন পড়ার উপায় হলো এই যে আমার হাত দেখো, এইটা হলো ডানার মতো। এটা কিসের মতো? এটা হলো আমার ডানার মতো। তাহলে ডানার মতো যেটা, সেটাকে আমরা বলবো ইলিয়াম। কাটার মতো যেটা, এটাকে আমরা বলবো ইস্চিয়াম, ইস্চিয়াল কাটা। আর এই যে সামনের দিকে যেটা আছে, এটাকে আমরা বলবো পিউবিস। তাহলে ইলিয়াম ডানার মতো, ইস্চিয়াম কাটার মতো, এই যে কাটা কাটা, আর সামনের দিকে থাকে পিউবিস। তাহলে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, এই তিনটা মিলে কিন্তু একটা হিপবোন গঠন করছে। দেখো তো তিনটাকে কি আমি আলাদা করতে পারবো? তুমি তোমার আঙ্গুলগুলোকে খুলতে পারবা? অবভিয়াসলি নট, পারবা না। তার মানে এই তিনটা মিলে একটা হিপবোন গঠন করছে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? এই তিনটা কিন্তু আবার আলাদা আলাদা থাকে। বাচ্চাদের এগুলো একটা, এগুলো একটা, এগুলো একটা, তাহলে অটোমেটিক্যালি সংখ্যা বেড়ে গেল। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে বাচ্চাদের আর হলো বুড়াদের মধ্যে কেন আসলে পার্থক্যটা থাকে। এক্সাক্ট কজটা আমরা জানলাম যে বাচ্চাদের অস্থিগুলো আসলে পুরোপুরি যুক্ত থাকে না, এগুলো হলো একটু আলাদা আলাদা করে থাকে। ওকে, ভালো কথা। তাহলে ফাইব্রাস টিস্যু সম্পর্কে আমরা জানলাম এবং বাচ্চাদের এই কোশ্চেনটার উত্তর আমরা জানলাম। এবার আমি যদি বলি যে এই অস্থিকে আমরা কয় ভাগে ভাগ করে পড়ব। অস্থি আসলে আমাদের শরীরে মোট 206টা অস্থি। আমি হিসাবটা তোমাকে কখনোই জিজ্ঞেস করব না যে সংখ্যাতাত্ত্বিক পড়াশোনা করো, আমি সংখ্যা ভয় পাই। তাহলে আমরা কিভাবে আগাবো? আমরা আগাবো নিচ থেকে সংখ্যা হিসাব করে করে আসব। কখনোই উপর থেকে সংখ্যা মুখস্থ করতে করতে যাব না, নিচে থেকে সংখ্যা হিসাব করতে করতে যাব। খুবই সহজ। তাহলে আমরা দুটা পার্টে ভাগ করি। সেটা হলো পুরো কঙ্কালতন্ত্রকে বা অস্থিকে আমরা দুইটা ভাগে ভাগ করি। সেটা হলো এই যে আমার দেহের যেটা কাঠামো, এটাকে আমরা বলবো অক্ষীয়, মানে আমার অক্ষে যেটা আছে একটা কিছুর, যেমন একটা আমার এই যে এটা মাঝখানের অক্ষ, তাহলে অক্ষ বরাবর যেগুলো থাকবে এগুলোকে আমরা বলবো অক্ষীয়। আর এই যে তেলা পোকার মতো হাত, তারপরে পা, এগুলো হলো উপাঙ্গীয়। তাহলে আমরা যদি ভাগ করে ফেলি কঙ্কালতন্ত্রকে, ওই অস্থিকে, তাহলে দুইটা ভাগ পারবো, একটা হলো অক্ষীয় আর একটা হলো উপাঙ্গীয়। কারো কোনো দেখতে সমস্যা হইলে বা কোনো সমস্যা হলে কমেন্টের সাথে সাথে জানাবা, আমি চেষ্টা করব। তাহলে একটা হলো অক্ষীয় আর একটা হলো উপাঙ্গীয়। আমি একদম এক্স্যাক্টলি বলছি, যেটা আমাদের অক্ষে থাকবে সেটা হলো অক্ষীয়, আর যেটা হাত এবং পা এগুলো হলো উপাঙ্গীয়। আচ্ছা, তাহলে ভালো কথা। অক্ষীয় মানে অক্ষে। এবার চিন্তা করো, আমার মাথাটা কি অক্ষে না? অবশ্যই অক্ষে। তাহলে মাথা অক্ষে, আমার এই যে দেহকাণ্ড এটাও অক্ষে। তাহলে অক্ষীয়কে আমরা দুইটা ভাগে ভাগ, অক্ষীয়কে আমরা কি কি ভাগে ভাগ করে পড়বো? দেখো, অক্ষীয়কে কি কি ভাগে ভাগ করব বলো? একটা হলো মাথাকে আমরা গ্রিক নাম দেব। মাথার গ্রিক নাম কি? অবশ্যই করোটি। করোটি। এবং তোমাদের বইয়ে যেভাবে আছে আমি একটু ডিফারেন্টলি পড়াবো। সেটা হলো করোটি, আর এইটাকে আমি পুরাটাকেই বলবো দেহকাণ্ড। পুরাটাকেই আমরা বলবো দেহকাণ্ড, দেহের কাণ্ড, এটাকে আমরা বলবো দেহকাণ্ড। দেহকাণ্ডকে আমরা দুইটা ভাগ করব। কি কি ভাগ করব? দেহকাণ্ডের আমাদের পিছনের দিকে কি একটা মেরুদণ্ড আছে না? মেরুদণ্ড। আর এই দিকে হলো আমার এই যে বুকের খাঁচা। তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করে পড়তে পারি এরকম, মেরুদণ্ড
আর হলো বক্ষ পিঞ্জর। ওই যে একটা গান আছে না, পিঞ্জর খুলে দিয়েছি, তার মানে কি বুক খুলে দেয়, যা কিছু দেখার ছিল, মানে কি ওই যে বুকের ভিতরে হার্ট দেখো, তারপরে ভালোবাসায় প্রেমে পড়ো, ওই কাহিনী হলো, এইখান থেকে গানটা আসছে। তাহলে পিঞ্জর মানে হলো বুক, আর বক্ষ মানে তো বুঝতেই পারতেছো। তাহলে বক্ষ পিঞ্জর আর হলো মেরুদণ্ড, এইভাবে ভাগ করে আমরা পড়বো। আর করটির ভাগটা দেখো, করটির ভাগটা খুবই মজার। করটির ভাগটা কি কি? করটি, এবার করটি, করটি মানে পুরাটা। তাহলে পুরাটার উপরে তোমরা মেবি অবশ্যই এই যে একটা ভদ্র ছেলের চুল যতটুকু থাকবে, অবশ্যই আমি একটা ভদ্র ছেলে, তাহলে এই যে আমার চুল যতটুকু পর্যন্ত যাবে, এরকম নামাই, এভাবে নামাই, চুল যতটুকু পর্যন্ত যাবে এটাকে বলবো করটির চূড়া, যেটাকে আমরা বলবো করটিকা। করটিকা। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু জাস্ট লিখে রাখি, তারপরে বলতেছি। করটিকা। এরপরে হলো মুখের যে অস্থিগুলো, এর নাম থাকবে অবশ্যই মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি। কানে 3টা অস্থি থাকে, যার নাম কর্ণাস্থি, কানের অস্থি কর্ণাস্থি। আর জিহ্বা একটা অস্থির সাথে যুক্ত থাকে। চিন্তা করো, জিহ্বা যদি কোনো অস্থির সাথে যুক্ত না থাকতো, তাহলে তুমি একবার যদি হাসি দিতা বা তুমি একবার যদি জিহ্বা বের করতো, তাহলে জিহ্বা কিন্তু খসে পড়ে যেত, আবার নিয়ে এসে আবার ঢুকাইতে হইতো। তাহলে অবশ্যই জিহ্বা একটা শক্ত জিনিসের সাথে লেগে আছে, এবং শক্ত জিনিসের সাথে ইউ আকৃতির কোনো জিনিসের সাথে লেগে থাকলে কিন্তু চারদিক থেকে আটকায় থাকে। তাহলে ইউ আকৃতির একটা অস্থির সাথে লেগে থাকছে, যার নাম হাইওয়েড অস্থি। তাহলে আমরা একটু ওয়েট করি, আজানটা শেষ হোক। তোমরা যারা পারতেছো, তোমরা যারা দেখতেছো, তারা লিখে ফেলতে পারো এই যে কি কি জিনিস আছে। আজানের মধ্যে যা কারো কোনো সমস্যা হলে কমেন্টে একটু জানাতে পারো, তোমরা লাইভটা শেয়ার করে দিতে পারো, এইখান থেকে লিংক শেয়ার করে দাও, তাহলে আরো তোমাদের ফ্রেন্ডরাও আসতে। আজকে ইনশাআল্লাহ কঙ্কালকে কঙ্কাল বানায় ভাজি করে খাই ফেলবো। ওকে, আজান শেষ হয়েছে, ধন্যবাদ। আমরা শুরু করি। তাহলে করটি, করটির মনে রাখার উপায় হলো একটা ভদ্র মানুষের চুল যতটুকু জুড়ে থাকবে, কারো কারো চুল দেখবে এত বড়, ওদের চুল হবে না, আবার মেয়েরা তো, মেয়েদের চুল তো হবেই না। তাহলে এই আবার মনে করো না যখন তারপর তোমাদের আবার অভদ্র বলছি। এই যে এইখানে ছেলেদের, একটি ভদ্র ছেলের যতটুকু পর্যন্ত চুল থাকবে তাকে বলবো করটির চূড়া, করটিকা। মুখমণ্ডলে যে অস্থিগুলা থাকবে, এই মুখের মধ্যে মুখমণ্ডলীয় অস্থি। কানে 3টা করে অস্থি থাকে, যার নাম কর্ণাস্থি। আর জিহ্বা একটা অস্থির সাথে লেগে থাকে, যার নাম হাইওয়েড অস্থি। শেষ। এই হলো আমাদের 4টা ভাগে করটিকে ভাগ করে পড়লাম। দেহকাণ্ড বলছি, দেহের কাণ্ড। সামনের দিকে হলো এই যে পিঞ্জর খুলে দিয়েছি, ওইটা বক্ষ পিঞ্জর, আর পিছনে হলো আমাদের মেরুদণ্ড। এই হলো আমাদের ভাগ। আমি কিন্তু একটা জিনিসেও বলি নাই যে সংখ্যা মুখস্থ করো, তাহলে সংখ্যা এবার আস্তে আস্তে আমরা আসবো। আগে বলছি হাইওয়েড। হাইওয়েড হলো একটা অস্থি। এখন হাইওয়েডকে অস্থি বলাটা হলো দুনিয়ার সবচেয়ে ভুল কথা। কারণ আমাদের এই যে এখন পর্যন্ত যারা ক্লাস করতেছো, তাদের মধ্যে এমন কেউ আসো কি যার 40 বছর হয়েছে? মনে হয় না, আমারও হয় নাই ভাই, আমিও এখনো করছি অনেকটাই। তাহলে হাইওয়েড অস্থিটাও এখনো আমার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে, কারো ক্ষেত্রেই ও পূর্ণাঙ্গ অস্থিতে পরিণত হয়নি। পূর্ণাঙ্গ অস্থিতে পরিণত হওয়ার জন্য 40 বছর বয়স হতে হবে। তাহলে হাইওয়েড অস্থি কত বছর বয়সে পূর্ণাঙ্গ অস্থিতে পরিণত হয়? তাড়াতাড়ি বলো, হাইওয়েড অস্থি কত বছর বয়সে পূর্ণাঙ্গ অস্থিতে পরিণত হয়? 40 বছর বয়সে। তাড়াতাড়ি বলো, 40 বছর বয়সে। কর্ণাস্থি, এই যে সবাই জানো, MIS, মিস 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 বলতে থাকবা। মিস মানে কি? ম্যালিয়াস
ইনকাস স্টেপিস, ম্যালিয়াস ইনকাস স্টেপিস, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। এগুলা কান যখন পড়াবে কেউ, ওই কানের মধ্যে ওটা পড়ায় ফেলবে। তাহলে কয়টা দাঁড়ালো কর্ণাস্থি? 3টা। তাহলে 3 আর 1 কত? 4। আচ্ছা, এবার করটিকার অস্থিগুলো কিভাবে মনে রাখবো? এটা খুবই ঝামেলাপূর্ণ নাম। তাহলে আমরা এবার এই যে সূত্রের মধ্যে চলে আসি। এদিকটা মুছে ফেললাম, এদিকে সূত্র লিখবো। আমি গরিব মানুষ তো, বোর্ডটা একটু ছোট। এটা হলো, তুমি দুইটা ভাবে মনে রাখতে পারো। STEP, স্টেপ অফ, বা ফসফেট, যে কোনোটা। তোমার মুরগি তুমি কিনে আনছো বাজার থেকে, তুমি সামনে দিয়ে জবাই করবা না পিছনে দিয়ে জবাই করবে, এটা তোমার ব্যাপার। তুমি স্টেপ অফ দিয়ে মনে রাখবা না ফসফেট দিয়ে মনে রাখবে, এটা তোমার ব্যাপার। শুধু নামের প্রথম অক্ষরগুলা। তাহলে কি কি? এক, এতে এসে একটা, প্রত্যেকটাতে একটা একটা। কি কি? আমরা আস্তে আস্তে পড়ি। সেটা হলো ফ্রন্টাল। আমি ধরে ধরে পড়াই, আমি এইসব সূত্রে ভালো লাগে না আমার। এই যে হাত দিবা, কখনোই এই নামগুলো এভাবে পড়বা না, আলাদাভাবে। এই যে সামনের দিকে হাত দিবা, ফ্রন্টে আছে, ফ্রন্টে মানে সামনে, তাহলে ফ্রন্টাল। এই দেখো দুইটা প্যারালালি থাকবে, প্যারালালি থাকলে তার নামই আমি কি বলবো? প্যারাইটাল। প্যারালালি থাকলে প্যারাইটাল। যাদের লেখা বোঝা যাচ্ছে না, এটা সাময়িক সমস্যা, এটা তোমাদের প্রবলেমের কারণে, নেটের প্রবলেমের কারণে। ঠিক হয়ে যাবে, একটু পরে আবার দেখতে পাবা। এই যে এইখানে হলো প্যারাইটাল, প্যারালালি থাকবে প্যারাইটাল, প্যারালালি থাকবে প্যারাইটাল। এদিকে ফ্রন্টাল, সামনের দিকে ফ্রন্টাল। তারপরে হলো প্যারালালি থাকবে প্যারাইটাল। তারপরে যেটা, সেটা হলো যে কানের টেম্পুটা কিভাবে মনে রাখবো? আমি এভাবে মনে রাখি যে আমাদের গ্রামের দিকে টেম্পুগুলা পুট 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 শব্দ করতেই থাকে সারাদিন। টেম্পুর কাজই হলো সাউন্ড করা। তাহলে টেম্পু যেহেতু সাউন্ড করে, সাউন্ড শুনি কি দিয়ে? কান দিয়ে। সাউন্ড শুনি কান দিয়ে, তাহলে বোঝাই যাচ্ছে যে কানের সাথে আমার রিলেটেড যে অস্থিটা কানের এই যে পাশ দিয়ে যাবে এইখানে, এইটাকে আমরা বলবো টেম্পোরাল। খুবই সহজ। তারপরে পিছনের দিকে থাকবে অক্সিপিটাল। এই যে এখানে হাত দিলে অক্সিপিটাল পাবো। আর দুইটা আমি চাইলে যতই চেষ্টা করি আমি দেখাতে পারবো না, সম্ভব না। কারণ হলো ভিতরের দিকে যেতে হবে। এই যে নাক আছে, নাকটা কাইটা ফালাই দাও। ফালাই দেওয়ার পরে এইখানে একটা ছিদ্রযুক্ত প্লেট পাবা। আমি একটা জিনিস শিখাই যে কোনো ওয়ার্ডের শেষে যদি এথ, তারপরে হলো স্টোম, তারপরে হলো পোর, এই টাইপের ওয়ার্ড পাও, এথ, তারপরে স্টোম, তারপরে হলো পোর, তারপরে হলো কোয়ানা, আরেকটা হলো এইগুলাই অস। এই ওয়ার্ডগুলা কি মিন করে? কেউ একজন কমেন্টে জানাও যে এটা কি মিন করে। এই হৃদয়, এটা একটু আটকায় দিত, চাপাই দিত। এই ওয়ার্ডগুলা কি মিন করে একটু বললে খুব ভালো হবে। এই ওয়ার্ডগুলো কি মিন করে? কোথাও যদি বইয়ে, জুলজি বইয়ে এই ওয়ার্ডগুলা পাও, এই ওয়ার্ডগুলা কি মিন করবে? অস, এথ, স্টোম, পোর, কোয়ানা, এই ওয়ার্ডগুলো থাকলে কি মিন করবে? জাস্ট এক ওয়ার্ডে বলো। ছিদ্র মিন করবে। ভেরি গুড। তার মানে এথময়েড যেটা, এটাও একটা ছিদ্রযুক্ত বোনস বা ছিদ্রযুক্ত অস্থি। আচ্ছা, নাকের থাকে। আর একটা হলো স্ফেনয়েড। ভাইয়া নাম শোনো, স্ফেনয়েড। ফেন মানে কি? ফ্যান মানে পাখা। তার মানে পাখা আছে। তাহলে যদি পরীক্ষায় অস্থি কোনটি, আর কি বলবা? অন্য কিছুতে পাখা আছে? ফেন মানে ফ্যান। তাহলে স্ফেনয়েড হলো পাখাযুক্ত অস্থি। তার এরকম দুইটা পাখা থাকে। মজার ব্যাপার হলো এই দুইটা পাখার নিচে কি থাকে? এই দুইটা পাখার নিচে থাকে হলো পিটুইটারি গ্রন্থি। নাম শুনছো? গ্রন্থি দেহের, সেটা হলো পিটুইটারি গ্রন্থি। তাহলে এখন আমি তোমাদের কোশ্চেন ধরবো। পাখাযুক্ত অস্থি কোনটি? পাখাযুক্ত অস্থি কোনটি? তাড়াতাড়ি উত্তর করো। পাখাযুক্ত অস্থির কোনটি? স্ফেনয়েড। কিভাবে মনে রাখবো? ফ্যান আছে, ফ্যান আছে, ফ্যান দিয়ে পাখাযুক্ত অস্থি। ওকে, ভেরি গুড।
তাহলে আমাদের এইবার হিসাব করে ফেলি, করটিকা কয়টা গেল, 1 2 3 4। আচ্ছা এখানে সবগুলোই কি একটা একটা করে না, আমি এখানে দিছিলাম যে এই যে প্যারাইটাল আর হলো এই যে টেম্পোরাল, তার মানে টেম্পোরাল টেম টেম ট আর ম ট আর ম ট আর সরি ট আর প, টেম্পোরাল আর হলো প্যারাইটাল, এটা হলো দুইটা, বাকি সব হলো একটা একটা করে। টেম্পোরাল আর হলো প্যারাইটাল এই দুইটা হলো দুইটা দুইটা, বাকি সব হলো কয়টা, একটা একটা করে। তাহলে কয়টা হবে দেখো তো, মোট হবে গিয়ে 8টা, কারণ বাকি সবগুলো একটা একটা। তাহলে করটিকার অস্থি দাঁড়ালো 8, করটিকার অস্থি কত দাঁড়ালো, 8টি আমরা পাইলাম। এবার বাকি আছে মুখমণ্ডলীয় অস্থি। তো মুখমণ্ডলীয় অস্থি মনে রাখা যাবে কিভাবে, খুবই সহজ। মুখমণ্ডলীয় অস্থি আরো সুন্দর সূত্র, সেটা হলো মামার জানালায় ভ্রমর পাই। কার জানালায়, মামার জানালায় আমার ভ্রমর পাই। শেষ আমাদের এই যে মুখমণ্ডলীয় অস্থি। এর চেয়ে সহজ সূত্র আর হতে পারে না, মামার জানালায় ভ্রমর পাই, এর চেয়ে সহজ সূত্র আর হওয়া সম্ভব না। মামা কি কি হবে, মাতে একটা মাতে একটা, অবশ্যই এটার নাম ম্যাক্সিলা। মুখমণ্ডল, এবার চিন্তা করো ভাইয়া মুখমণ্ডলে কি আছে, ঊর্ধ্ব চোয়াল, আমি ধরে ধরে পড়াবো। এই ঊর্ধ্ব চোয়ালকে বলা হয় ম্যাক্সিলা, ম্যাক্সিলা। নিম্ন চোয়ালকে বলা হয় ম্যান্ডিবল, এটা নিয়ে কথাও বলছি, ইউ আকৃতির অস্থি। আচ্ছা তারপরে জানালায়, ভাইয়া দেখো আমি এই যে নামগুলো আগে বলে নি, খুবই সহজ। ঊর্ধ্ব চোয়াল গেল, নিম্ন চোয়াল গেল, ম্যাক্সিলা গেল, ম্যান্ডিবল গেল। এরপরে হলো এই যে উঁচু জায়গা আছে, আমি মনে হয় সেদিনকে আর বলছিলাম যারা ক্লাস করে আসো, যে কোথাও কোনো উঁচু জায়গা থাকলে, আমি হলো বরিশাল্লা, ওইদিকে একটা কথা বলে যে জায়গা আছে, হ্যাঁ জায়গা আছে মানে উঁচু হয়ে আছে, তাহলে এইটা জায়গা আছে তাই এর নাম কি, জাইগোমেটিক। এই যে জায়গা আছে, এই যে জায়গা আছে, তাই এর নাম জাইগোমেটিক। তাহলে জাইগোমেটিক গেল। নাকে কি বলবা, নাকে অবশ্যই নেজালি বলবা, আর কি বলবা। তারপরে ইসে চোখে কি বলবা, ওই যে চোখে কি একটা গ্রন্থি থাকে না যেটা দিয়ে কান্না হয়, নাম হলো ল্যাক্রিমাল গ্রন্থি। তাহলে ওখান থেকে আমরা বলবো ল্যাক্রিমাস অস্থি, ল্যাক্রিমাল অস্থি, ওই একই কথা। ল্যাক্রিমাল মানে হলো কান্না, ল্যাক্রিমাল গ্রন্থি থেকেও কান্না বের হয়, তো তাই ল্যাক্রিমাল অস্থি চোখে। আচ্ছা দুইটা নাকের এই যে দুই পাশে বললাম, নাকের মাঝখানে একটা প্লেট আছে না, নাকি কারো আছে একবারে ডাইরেক্ট ছিদ্র আছে? তাহলে তো ময়লা একবার পানি ঢুকাই দিতে পারবা, খাওয়া টাওয়া সব ঢুকাই দিতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে মাঝখানে যে প্লেটটা আছে এটা অবশ্যই একটা চারকোনা প্লেট, যে চারকোনা প্লেটের নাম হলো, ওটা ভূমি গঠন করে, ওইভাবে মনে রাখবা ভোমার। আমরা সূত্র তো আছেই, তাহলে এটা ভোমার, ভোমার গেল এই মাঝখানে ভূমির মতো। আচ্ছা নেজাল। আচ্ছা এবার এই যে নাকের এই অংশটা দেখো, এই অংশটা কি সুন্দর, এরকম ঢেউ খেলানো না? আচ্ছা যদি এই ঢেউ খেলানো অংশ নাকের নিচে আছে, নাকের নিচে আছে, তাহলে অবশ্যই আমি বলবো নাকের নিচে, ইনফেরিয়র মানে নিচে, নাক মানে তো নেজাল, তাহলে ইনফেরিয়র নেজাল। আর এইটা একটু তরুণাস্থির মতো, ইনফেরিয়র নেজাল কঙ্কা, এটার নাম ইনফেরিয়র নেজাল কঙ্কা। আচ্ছা আর আমরা তো জানি যে আমাদের মুখের উপরে এরকম তালু আছে, ঊর্ধ্ব তালু, এই যে আছে না বলে, এই যে উপরে ওটাকে বলে তালু। এটাকে হলো প্রথমে থাকে নরম তালু, আর নরম তালু একটা শক্ত জিনিসের সাথে লেগে থাকবে, ওটাকে বলবো শক্ত তালু। বা একটা তাহলে নরম তালুর ইংরেজি হবে, শক্ত তালুর ইংরেজি হবে হার্ড প্যালেট। ওই প্যালেট মানে হলো প্যালেটাইন, প্যালেট মানে হলো প্যালেটাইন। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস পড়ার সময় আমার শরীর দেখে দেখে পড়বো, আমার হাড্ডির কোনো প্রয়োজন নাই, আমরা নিজেরাই হাড্ডি। কি কি, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ম্যাক্সিলা ম্যান্ডিবল, যাতে জাইগোমেটিক, নতে নেজাল, আমি প্রত্যেকটা বলবো তোমরা নিজেরা না তোমাদের রেশে হাত দিয়ে দিবা, হ্যাঁ নেজাল। তারপরে হলো লাতে কি, চোখে ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল যে চোখে থাকবে এটা বুঝতেই পারবো। ভ্রমর, আমি ভূমি যেটা চারকোনা চতুষ্কোণা অস্থি, এই যে ভোমার। তারপরে পাতে হলো কি, প্যালেটাইন, যেটা উপরে থাকবে প্যালেটাইন। আর ইতে হলো নাকের নিচে, তাই অবশ্যই নাজাল কঙ্কা। তাহলে এইগুলা, তো এইগুলা সবগুলোই দুইটা দুইটা করে। মজার ব্যাপার হলো এখানে সবগুলো দুইটা দুইটা। ভূমি, চিন্তা করো ভূমি মানে কি, ভূমি পৃথিবীর সমার্থক শব্দ। পৃথিবীর বাংলা ব্যাকরণ শিখাচ্ছি, বোনাস।
পৃথিবীর সমার্থক শব্দ হলো ভূমি। তাহলে পৃথিবী কয়টা? একটা। তাহলে ভূমিও হলো একটা। তাহলে ভূমিও হলো একটা। তার মানে ভোমার আর হলো ম্যান্ডিবল এরাই শুধু একটা একটা করে, বাকি সব দুইটা দুইটা করে। এই দেখো নেজাল দুইটা, জাইগোম্যাটিক দুইটা, তারপরে ম্যাক্সিলা। কেউ বললো না 100 কান সব অফ করে, ভাই আমার ল্যাক্রিমাল একটা, তাহলে আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা শুধু মনে রাখবো ভূমি শুধু একটা, বাকি সব হলো দুইটা দুইটা। তাহলে ভূমিতে কি ভোমার আর হলো ম্যান্ডিবল এইগুলা। তাহলে আমাদের এই কাহিনী শেষ। তাহলে এইখান থেকে আমরা হিসাব করে পাবো যে এই যে মুখমণ্ডলীয় অস্থি হলো 14টা। তাহলে একটু গোনাগুনি করি। 8 আর 14 কত? 18 আর 14 কত? এই তাড়াতাড়ি গুনে দাও, গুনতে পারি না। ও 14 আর 3 গুনি, 14 আর 3 17, 17 আর 1 কত? 18, 18 আর 8 কত? তাড়াতাড়ি বলো, 18 আর 8 কত? কর্ণাস্থি 3টা থাকে। আমি কি এটা ঠিক বলছি? কর্ণাস্থি কি 3টা না 2 কানে মোট 6টা? কেউ ঠিক করতে পারো না রে। 2 কানে মোট কয়টা? 6টা। এক কানে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, আর এক কানে নাই। এটা হয়ে গেল এরকম যে ভাই এক কান অফ করে রাখেন আর এক কান নাই। তাহলে মোট কয়টা হবে? করটির অস্থি দাঁড়াবে 29টা। 29টা পাইলাম। এবার আমাদের কঠিনটা শেষ, এবার আমরা সহজটায় আসি। ভাই এখানে কি কোনো কঙ্কালের দরকার হয়েছে? তাড়াতাড়ি বলো, কোনো কঙ্কালের দরকার হয়েছে না এমনি পারছি আমরা? সবাই বলো, কমেন্টে বলো, কঙ্কালের দরকার আছে? কঙ্কালের দরকার আছে? তাড়াতাড়ি বলো। আমাদের শেষ, করটি শেষ। এবার হলো দেহ কাণ্ড, খুবই সোজা। আবার বলে 22, 26, 22, 22, মানে যোগ করে যা আসবে। আর একজন বলে 36। এ গাধা, 14, তারপরে হলো 8। আমি ভাবতাম আমি ম্যাথ পারি না, তোমরা তো আরো ম্যাথ পারো না। 2 কানে 6 আর হাইওয়ার্ড 1 যোগ করলে কত হয়? যোগ করলে 26 হয়। এই 6 দেওয়ার পরে কি যোগ করলে 26 হয়? আর একজন বলে 6, 36। সুন্দর, অসাধারণ। তোমরা খুব মানে ক্লাস 2 কেমনে যে ফাঁস করছো আল্লাহ জানে, আমার মতো অবস্থা। আচ্ছা, তাহলে মোট করটির অস্থি হলো 29। এই যে এখন সঠিক উত্তর আসা শুরু করছে। শেখ জাফরিন জাহান সঠিক উত্তর করেছে 29টা। ঠিক আছে, তাহলে এবার আসি দেহকাণ্ডে। তো দেহকাণ্ডের ক্ষেত্রে আমরা 2টা ভাগে ভাগ করছি, মেরুদণ্ড আর হলো বক্ষপিঞ্জর। তো এখন কথা হলো, তোমরা জীবনে মেয়েরা অনেক ছেলের নাম্বার মুখস্থ করেছো, ছেলেরা অনেক মেয়ের নাম্বার মুখস্থ করেছো। তো 1টা 2টা ভুলে যাও, ভুলে গিয়ে নতুন একটা ফোন নাম্বার মুখস্থ করো। সেটা হলো 7 12 5 5 4। এটা একটা ফোন নাম্বার, 7 12 5 5 4, 7 12 5 5 4। তো এটা সিরিয়ালটা কি? সিরিয়ালটা হলো 7 7 7 7 বানানি তো স দিয়ে, তাই সার্ভাইকাল, সার্ভাইকাল, 7 সার্ভাইকাল। এই যে সার্ভাইকাল মানে হলো ঘাড় দেশীয়। আমরা কিন্তু মেরুদণ্ড পড়তেছি, মেরুদণ্ড ওই যে পিছনে। কেউ বলো না যে আমার মেরুদণ্ড নাই, তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে এই মেরুদণ্ডের প্রথম সার্ভাইকাল, এটা ঘাড়ের দিকে আছে, তাই এটার নাম হলো গ্রীবা দেশীয় বা ঘাড় দেশীয়, যা ইচ্ছে তা বলো, সমস্যা নেই। তাহলে গ্রীবা দেশীয় বা সার্ভাইকাল। এটার নাম কি? থোরাসিক বা বক্ষ দেশীয়। এই যে তোমরা যখন যদি সবাই মেডিকেলে পড়বা আশা করি, বা যেখানেই পড়ো না কেন, মেডিকেলে যদি পড়ো তাহলে দেখবা প্রথমে ঢোকার পরে অ্যানাটমি সাবজেক্ট আছে একটা, ওইটার প্রথম পরীক্ষাটাই হলো থোরাক্সের পরীক্ষা। থোরাক্স মানে হলো এই বুকের মধ্যে, বানানটা খুবই সুন্দর, ছোট, কিন্তু এর ভিতরে যে কত পড়া, এই যে হৃৎপিণ্ড, ফুসফুস সব পড়া লাগে। তাহলে এইটাই হলো থোরাক্স কার্ড। তো ওই থোরাক্সের অপোজিটে যদি কিছু থাকে, এই যে পিঠের দিকে, এই গ্রীবাদেশীয়র পরেই হলো পিঠের দিকে, এটাকে বলবো থোরাসিক বা বক্ষ দেশীয়। তাহলে বক্ষ দেশীয় ইংরেজিতে ব আছে, ব মানে 12, মনে থাকবে বক্ষ দেশীয়, তাহলে 12টা বক্ষ দেশীয়। তারপরে 5 হলো, আমি যেটাই বলি যে যদি বিয়ের সময় যে কোটিটা পড়ে, গতদিনও বলছি, কোটি পড়লে কোটির বুতামটা কিন্তু এই দিকে লাগায়, এই যে পেটের এই দিকে লাগায় কোটির বুতামটা। তো এর ঠিক অপোজিটে
মেরুদণ্ডে যে এবার বলবো লাম্বার। মজার কথা কি দেখো, লাম্বার বলতেই কেমন লাগতেছে, লাম্বার মানে লম্বা বড় বড়, আসলেই সেটা বড় বড়, মানে লাম্বার হলো সবচেয়ে বড় 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 কশেরুকা। কশেরুকা ভার্টিব্রা একই কথা, ভার্টিব্রা ইংলিশ ওয়ার্ড, কশেরুকা বাংলা ওয়ার্ড। তাহলে লাম্বার মানে লম্বা বড় বড়, এটা দিয়ে আরো মনে রাখবো একটু পরে। তারপরে হলো আমাদের শ্রোণীদেশ চলে যাবে, এই শ্রোণীদেশ। শ্রোণীদেশের বাংলা কি, ইংরেজি কি, স্যাক্রাল। তাহলে এটাকে আমরা বলবো স্যাক্রাল। ভাইয়া নামগুলা খেয়াল করো, নামগুলা দিয়ে অনেক পড়া এবং খুবই মজার পড়া। আর লাস্টে হলো আমাদের যেহেতু লেজ নাই, কিন্তু আমরা বান্দর থেকে এসেছি, সুতরাং বান্দরের কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে অবশ্যই থাকবে। বান্দরের লেজ থাকে, আমাদেরও লেজের অংশবিশেষ থাকে। এটাকে বলবো পুচ্ছদেশীয়। পুচ্ছ মানে লেজ, পুচ্ছ মানে লেজ। তাহলে পুচ্ছদেশীয় ইংরেজি হলো কক্সিজিয়াল, কক্সিজিয়াল বা ককেক্স। এখন কথা হলো সবচেয়ে মজার কথা, সেটা হলো সবগুলো যদি যোগ করি তাহলে সংখ্যা দাঁড়াবে 33টা। কিন্তু এই উত্তর আমরা করতে পারবো না, কারণ যখন তোমাদের 26 বছর হয়ে যাবে, 26 বছর কারো হয়েছে, যদি হয়ে থাকে তো ভালো। কার কার 26 বছর হয়েছে হাত তুলো, তাড়াতাড়ি কমেন্ট করো যে আমার হয়েছে 26 বছর। 26 বছর বয়সে হয় কি জানো, এই যে স্যাক্রাল যে 5টা আছে, এই 5টা একসাথে হয়ে যায়। মনে করো প্রথমে ছিল এইরকম এইরকম অনেকগুলো দাগ কাটা ছিল, 5টা আলাদা আলাদা, পরে সব মুছে যায়, একটা এই যে এই সুন্দর একটা স্যাক্রাল গঠন করছে। আচ্ছা, তাহলে এই স্যাক্রাল 5টা হয়ে যায় একটা, যার নামও চেঞ্জ হয়ে যায়, স্যাক্রাম হয়ে যায়, স্যাক্রাম। স্যাক্রাল থেকে স্যাক্রাম। একটা প্লুরালে ল আছে না, তাহলে প্লুরাল হলো স্যাক্রাল আর সিঙ্গুলার হলো স্যাক্রাম, এটা যাতে ভুল না হয়। কক্সিজিয়াল এটা হলো প্লুরাল, প্লুরাল এই ইংলিশও শিখাই দিলাম, বোনাস। প্লুরাল, কক্সিজিয়াল হলো বোনাস, প্লুরাল। আর তাহলে ককটিক্স যে 26 বছর বয়সে 26টা হয়, মনে থাকে। তাহলে 26 বছর বয়সে কি হয়, 26টা হয়। কশেরুকা 26 বছর বয়সে 26টা হয়। তাহলে মেরুদণ্ডের হিসাব আমার শেষ। মেরুদণ্ড এই যে 26 পাইছি। খাসা একটু পরে যাই, এখান থেকে একটু শর্টকাট গুলো শেষ করে আসি, খুবই সোজা। বক্ষদেশের ব দিয়ে মনে রাখছি 12। বক্ষদেশের ইংরেজি কি বলছি, বক্ষদেশের ইংরেজি বলছি থোরাসিক। কি বলছি, থোরাসিক। ভাইয়া দেখো থোরাসিকের বানানে ক আছে কিনা লাস্টে, যেহেতু ক আছে এটা দিয়ে মনে রাখবা যে কোস্টাল ফ্যাসেট, কোস্টাল ফ্যাসেট, কোস্টাল ফ্যাসেট, কোস্টাল ফ্যাসেট কোন কশেরুকাতে পাওয়া যায়, এই যে কোস্টালে ক আছে, থোরাসিকে ক আছে, কি সুন্দর। তাহলে কোস্টাল ফ্যাসেট পাওয়া যাবে থোরাসিক কশেরুকা, শেষ। খুবই সোজা উত্তর। এরপরে যদি আমরা বলি যে লাম্বার কিভাবে, লাম্বারের পড়াগুলা কিভাবে মনে রাখবা, ওর বানান দিয়ে পড়া হয়ে যাবে। লাম্বার বানান ইংরেজি দেখো এভাবে লিখি, এমব, লাম্ব। লাম্বার থেকে আসবে লাম্ব, লাম্ব মানে আসলে উট। তো লাম্বার থেকে কি কি আসে দেখো, এলে হলো লাম্বার, এতে হলো অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি প্রসেস, অ্যাক্সেসরি প্রসেস। আমি একটু পরে একটা মজার জিনিস বলবো যে প্রসেস, তারপরে রিজ, এই ভাং সাং জিনিসগুলো আসলে কি, কিছুই না। আচ্ছা, অ্যাক্সেসরি প্রসেস, ম দিয়ে এম দিয়ে কি, ম্যামিলারি প্রসেস, ম্যামিলারি প্রসেস, ম্যামিলারি প্রসেস। আর আরেকটা আছে বি, আরেকটা আছে বি। তাহলে বি দিয়ে কি মনে রাখবো, বোর্ড যাদের সমস্যা হচ্ছে, আমি কিন্তু বোর্ডে যে ওয়ার্ডটা লিখতেছি ওইটা আবার উচ্চারণও করতেছি, সুতরাং তোমরা কথা শুনেও আমার মনে হয় যে ধরা সম্ভব। বোর্ডের সমস্যাটা নেটওয়ার্কের কারণে হয়তো। কি কি তোমরা কি জানো যে একটা কশেরুকা যদি আমি আঁকতে চাই তাহলে তার কি কি পাই? একটা কশেরুকা আমি আঁকার চেষ্টা করি, দেখি কশেরুকাটা দেখতে কেমন। কশেরুকা দেখতে এইরকম, এই এই তারপরে হলো এই এই, হ্যাঁ মাঝখানে একটা ছিদ্র আছে, এইটা হলো তার দেহ, এইটা হলো দেহ অংশ, দেহ।
আর এইটা হলো আর্চ অংশ। আর্চ মানে দেখো, আর্চ মানে এটা কিন্তু উল্টা করো তো, ধনুক হয় কিনা। আর্চ যেখানেই পাবা, আর্চ মানেই হলো ধনুক, আর্চ মানে হলো ধনুক। দেখতে প্রবলেম হচ্ছে জিনাত বুশরা, আমি কি করতাম দেখতে প্রবলেম হলে? আমার কিছু করার নাই, আমার হাতে কিছু নাই। আর্চ মানে হলো ধনুক, তাহলে এইটা হলো ধনুকের মতো, দেখো এইটা ধনুকের সুতা, এই যে ধনুক, তাহলে এটা আর্চ। এই আর্চের কিছু অংশ নিয়ে খুব ঝামেলা হয়, দেখা বুঝছি না ভাইয়া। এইটা সোজা করবো কেমনে? ঝাপসা। এবার ঠিক আছে ভাইয়া? ফোকাস করেন, দেখে ফোকাস কেমনে করে রে। ফোকাস করতে পারলে তো আমি গুগলে চাকরি করতাম এখন ইঞ্জিনিয়ার হিসাবে। এবার দেখা যায়। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম, এইটা হলো তার বডি, এটা হলো বডি। বডির ইংরেজি কি জানো? বডির ইংরেজি হলো সেন্ট্রাম। সেন্ট্রাম বাংলায় লেখো, ইংলিশ লেখার দরকার নাই। সেন্ট্রাম, সেন্ট্রাম বা বডি, সোজা খাঁটি বাংলায় হলো দেহ। আর এই যে উপরের যে বাকি অংশটা ক্লোজে নিলে ঠিক হয়ে যায়। আচ্ছা, ক্লোজে নিলে ঠিক হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, পারমনি মাঝে মাঝে নিমনি ক্লোজে। তাহলে বডি, সেন্ট্রাম বা দেহ, আর এটা হলো আর্চ। তো এই আর্চের কি কি অংশ, এটা প্রায় সমস্যা হয়। সমস্যা হলো মনে রাখবা কিভাবে, এইটার একটা নাম আছে, এই অংশটার একটা নাম আছে, আর এই অংশটার একটা নাম আছে। ভাইয়া যেটা কাটার মতো, যেটা কাটার মতো, এটা সবসময় মনে রাখবা। কাটা মানে স্পাইন, স্পাইন মানেই কাটা। ওই যে আরে কাটা চামচ আছে না, স্পাইন মানে তো ওই যে চামচই বুঝায়। তাহলে স্পাইন হলো এটা, স্পাইনাস প্রসেস। প্রসেস মানে হলো উদ্গত অংশ, প্রসেস মানে হলো উদ্গত অংশ। আমি আমার ব্যাচগুলো যখন পড়াই তখন ওদেরকে সারা জীবন এই হেক্সিসল দিয়ে যে কত কিছু বুঝাইছি, তোমাদেরও এটা দিয়ে অনেক কিছু বুঝাবো। দেখো এই হেক্সিসলের বোতল খুবই ইম্পর্টেন্ট, শুধু হাত ধোয়ার কাজে লাগবে না। এই যে এখানে এই যে একটু বের হয়ে আছে না, এই যে একটু বের হয়ে আছে, এটাকেই বলতে পারো প্রসেস, এটাকেই দেখতে পারো টিউবারকল, এটাকেই দেখতে পারো নচ। নচ মানে এই যে ধরে রাখতেছে। এই ক্যামেরা একটু রাইটে নেন। রাইট কোন দিকে রে বেটা? রাইট রাইট। হয় বলবি পর্দার দিকে নেন, নাহলে দেয়ালের দিকে নেন। রাইট লেফট বুঝি না, রিক্সাওয়ালার জীবনে কোনোদিন আমি রাইট লেফট চিনাইতে পারিনি। কোন দিক নিমো এটা ক? পর্দার দিক না ইসের দিক? খুবই ইম্পর্টেন্ট এই হেক্সিসলের বোতল। এইখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই তুমি এটাকে যখন এইরকম কিছু ধরে থাকবে তখন তার নাম হয়ে যাবে নচ, তার নাম হয়ে যাবে নচ। এটাই যদি একটু বের হয়ে থাকে তার নাম হয়ে যাবে টিউবারকল। এই যে একটা, এই যে একটা দেখতেছো, এইটাকেই আমরা বলবো রিজ। এটাকে কি বলবো? রিজ। এই যে উঁচু হয়ে আছে এটাকেই বলবো প্রসেস। এই যে প্রসেস, এই যে প্রসেস, প্রসেসটা এইটাও বলতে পারো। প্রসেসটা আসলে মেইনলি এটাই বোঝে, এটা মেইনলি নচ হিসাবেই থাকতে পারে। দেয়ালের দিকে, দেয়ালের দিকে। ওকে, আমরা আস্তে আস্তে আরো যাব। আর এইটাকে আমরা বলবো রিজ। রিজ এই যে এখানে যেটা আছে এটা হলো রিজ, দেখো উঁচু হয়ে আছে, এটা হলো রিজ, এটা রিজ। এইটাকে প্রসেসও বলতে পারো। এটা যখন এরকম ধরে থাকবে কিছু তখন সেটাকে নচ বলতে পারো। এই যে পিছনের দিকে একটু উঁচু হয়ে আছে না, এটাকে আবার টিউবারকল বলতে পারো। এরকমই জাস্ট উঁচু অংশ ধরে থাকে এইগুলা। আচ্ছা, প্রসেস মানে, প্রসেস মানে উদ্গত অংশ, প্রসেস মানে উদ্গত অংশ।
ঠিক আছে, ভেরি গুড। আবার হেক্সিসল, এরে অনন্যা, হেক্সিসল দিয়ে যে কত কিছু বোঝানো যায়, হ্যাঁ, এক হেক্সিসল দিয়ে জীবন পার করে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে বডি, সেন্ট্রাম বা দেহ, আর আর্চ। এখন মজার কথা হলো যে এটার অংশগুলো আমরা কিভাবে মনে রাখবো। আমি মনে রাখি এভাবে, একটা এর নামগুলো মনে থাকে, যে একটার নাম ল্যামিনা আর একটার নাম পেডিকল, ল্যামিনা আর একটার নাম পেডিকল। এখন আমি মনে রাখি এভাবে, যেটা লম্বা তার সাথে সংযোগকারী অংশের নাম লম্বা ল্যামিনা, তাহলে এই অংশের নাম হবে ল্যামিনা। আর এই যে পাশে সাইকেলের প্যাডেল যেরকম দুই সাইডে থাকে, সাইকেলের প্যাডেল তো কখনো মাঝখানে থাকবে না, সাইকেলের প্যাডেল থাকবে দুই সাইডে, তখন ওইটাকে আমরা বলবো পেডিকল। তাহলে এই দুইটা জিনিসের নাম পেডিকল, আর এই জিনিসটার নাম হলো ল্যামিনা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জানলাম যে ল্যামিনা কোনটা, পেডিকল কোনটা। তাহলে এই দুটা যেহেতু আড়াআড়ি আছে, তাহলে এই দুটা প্রসেসের নাম, দেখো প্রসেস মানে কি, উদ্গত অংশ বলছি, এগুলোর নাম হলো উদ্গত অংশ। একটু বলতে, একটু চা দিতে কম করে, একটু ভালো করে চা বানাতে। আচ্ছা, এটা হলো উদ্গত অংশ, যেহেতু আড়াআড়ি আছে তাই এটার নাম ট্রান্সভার্স প্রসেস। আর যেহেতু এটা স্পাইন কাটার মতো আছে তাই স্পাইনাস প্রসেস। তাহলে তাড়াতাড়ি উত্তর করো, স্পাইনাস প্রসেস বডির সাথে কি দিয়ে যুক্ত থাকে? খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। স্পাইনাস প্রসেস বডির সাথে কি দিয়ে যুক্ত থাকে? খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। স্পাইনাস প্রসেস বডির সাথে কি দিয়ে যুক্ত থাকে? অভিজিৎ বণিক, তোরে কি আমি রংপুরে পড়াইছি না কই পড়াইছি জানি না। আরে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পড়াই, যা পাই তা খাই, সর্বভুক টাইপের। সর্বভুকের খাঁটি এক্সাম্পল বলতে পারিস আমাকে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই যে বি দিয়ে, তাড়াতাড়ি বলো কি দিয়ে, স্পাইনাস প্রসেস কি দিয়ে যুক্ত থাকে? আচ্ছা, তো এই যে বি দিয়ে মনে রাখবা, লাম্বারে আমি আগে বলছি, লম্বা মানে বড় বড়, তাহলে এখানে সবকিছু বিগ, তাহলে বিগ সেন্ট্রাম। আমি মনে হয় বুঝাইতে পারছি যে বিগ সেন্ট্রাম মানে কি, বডিটা অনেক বড়। আরেকটা বি দিয়ে, বিগ ট্রান্সভার্স ফোরামেন মানে ছিদ্র, এই যে ফোরামেন মানে ছিদ্র। তাহারিমা কবির ইলমা, হ্যাঁ ল্যামিনা, এই তো লম্বা ল্যামিনা, পাশে প্যাডেল, সাইকেলের প্যাডেল, পেডিকল, ভেরি গুড। আচ্ছা, তাহলে লাম্বার দিয়ে কোন কোন প্রসেস আছে সবকিছু আমরা জানতে পারবো। থোরাসিকের ক দিয়ে কোস্টাল মনে রাখতে পারবো। স্যাক্রাম, দেখো স্যাক্রাম, ভাইয়া দেখো স্যাক্রামে ক্র এরকম একটা আছে না, এই ক্র দিয়ে মনে রাখবা, ক্রোশ, তার মানে একটা ক্রেস্ট আছে, ক্রেস্ট পাওয়া যায়। তাহলে মধ্যরেখীয় ক্রেস্ট কোথায় পাওয়া যাবে? অবশ্যই স্যাক্রামে পাওয়া যাবে। ফার্ম গেট, ওকে। তাহলে মধ্যরেখীয় কোনটাতে ছিলি অভিজিৎ, উন্মেষ না প্রাইমেট? আচ্ছা, মধ্যরেখীয় ক্রেস্ট। তাহলে স্যাক্রামে এই ক্রোশ দিয়ে মনে রাখবো, ক্রেস্ট পাওয়া যায়, ক্লিয়ার? তাহলে আমাদের এই যে শেষ, সবগুলো শেষ, দেখছিস কত সোজা। তাহলে 26 বছর বয়সে কয়টা যেন হয়? 26টা হয়। আর কোনটা দিয়ে কি মনে রাখতে হবে সব বলে দিছি। ওকে, তাহলে আমরা চলে যাই সেই আগে। সেখানে কি ছিল? এখানে ছিল হলো আমার মেরুদণ্ড, তাহলে মেরুদণ্ডের ঝামেলা শেষ। আর ছিল বক্ষপিঞ্জরটা একটু পড়ে ফেলি। মেরুদণ্ড হলো 26 পাইছি, বক্ষপিঞ্জর খুবই সহজ, খাঁচা। এবার এই যে পিছন থেকে আনি, দেখো পিছন থেকে সুন্দর করে আমাদের এই যে সামনের দিকে এখানে একটা অস্থি আছে, এই যে অস্থিটার নাম হলো, যেটাকে বলে স্টারনাম। এটা সবাই জানো যেটাকে স্টারনাম বলে, স্টারনাম। তো স্টারনামটা আঁকলে কিভাবে আঁকবো? আমরা অবশ্যই সহজ করে আঁকবো, এরকম একটা জিনিস আঁকবো, তারপরে এই একটা আঁকবো, তারপরে নিচে একটা জিনিস দিব। নিচে যেটা জিনিস নিচে বের হয়ে আছে, তাহলে ওর নাম কি বলতে পারি? আচ্ছা, তাহলে এটাকে আমি কিভাবে মনে রাখবো? এমবিএক্স, সবাই আমার সাথে বলো, এমবিএক্স।
তার মানে ম্যানুব্রিয়াম, ম্যানুব্রিয়াম, বডি অফ দ্য স্টার্নাম আর জিফয়েড প্রসেস, এই তিনটা অংশ খুবই আসে যে কোনটি স্টার্নামের অংশ নয়। ম্যানুব্রিয়াম, বডি অফ দ্য স্টার্নাম আর একটা হলো জিফয়েড প্রসেস, তাহলে তিনটা অংশ গেল। এখন এটার গুরুত্বটা কি? গুরুত্বটা হলো আমরা সবাই জানি, একটু তাড়াতাড়ি বলো যে আমাদের শরীরে কত জোড়া পরশুকা আছে? কত জোড়া পরশুকা আছে? আমাদের কত জোড়া পরশুকা আছে? 25টি। বক্ষ 25টি পরশুকা কেমনে জোড়া হলো কেমনে তাহলে? এই তুই ক্লাস 1-এ ভর্তি হ, শেখ জাফরিন জাহান, 25টাই বলে জোড়া হয়? এই কত জোড়া আছে? যারা ম্যাথ পারো নাই, প্রথমে অনেকে সুন্দর করে ম্যাথ ভুল করছো দেখলাম। 12 জোড়া, ভেরি গুড। তো ওই 12 জোড়া, মজার কথা কি জানো, ওই যে থোরাসিক যে ছিল না 12টা, ওই থোরাসিক থেকে এই মনে করো একটা থোরাসিক, এই থোরাসিককে আদর্শ বলা হয়, এই থোরাসিক। এবং এখান থেকে কিভাবে আসে একটুখানি আমি দেখাবো কিভাবে আসে। বোর্ড কেন জানি বারবার ব্লার হয়ে যাচ্ছে, আমার কিছু করার নাই ভাই, বোর্ডের ব্যাপারটায় এটা আমার হাতে নাই। এই যে ভালো করে দেখো, এটা কিন্তু পিছনের দিকে থাকে, বডি থাকে সামনের দিকে, প্রসেস থাকে পিছনে। মানে আমি ওই যে মেরুদণ্ডটা বলতেছি, বডি থাকে সামনে, প্রসেস থাকে পিছনে। এই যে তোমরা ধরে দেখতে পারো, তোমাদের পিছনে যে মেরুদণ্ড আছে, এখানে হাত দিয়ে দেখো, এখানে যে জিনিসটা তুমি ধরতে পারতেছো এটা আসলে স্পাইনাস প্রসেস ধরতে পারতেছো। যে জিনিসটা তুমি ধরতে পারতেছো এটা হলো স্পাইনাস প্রসেস, তুমি ধরতে পারতেছো, আর কিছু না। বোর্ড ব্লার হয়ে যায় কেন? সমস্যাটা কি? ওই ব্লার আজকে আর কত তো আচ্ছা, তাহলে দেখো, তাহলে দেখবা যেটা ধরতে পারতেছো মেরুদণ্ডের, ওটা আসলে তুমি কি ধরতে পারতেছো? ওইটা ধরতে পারতেছো স্পাইনাস প্রসেস। আচ্ছা, তাহলে স্পাইনাস প্রসেস যদি ধরতে পাও, দেখো কষের এই পরশুকাগুলো কিভাবে ওঠে, খুবই সুন্দর করে ওঠে পরশুকাগুলো। এই কাজ করে, এইখান দিয়ে ওঠে, এইখান দিয়ে একটু হাই দিয়ে যায় যে ভাইয়া আমি যাচ্ছি, সে সুন্দর করে যাওয়ার সময় এখানে একটু হাই দিয়ে যায়, দিয়ে সামনের দিকে চলে যায়। এদিকেও সুন্দর, এই যে সে যাচ্ছে, সেখানে বলবে ভাইয়া আমি যাচ্ছি, এই যে হাই দিয়ে তারপরে সামনের দিকে চলে যায়, এবং সামনে যায় যার সাথে লাগে সেটা হলো স্টার্নাম। এই যেভাবে একটা আমাদের পিঞ্জর খাঁচা গঠন করে। ল্যাপটপে থাপ্পড় মারেন? এই আমি ল্যাপটপে নাই, আমি মোবাইল দিয়ে করতেছি। তুই ল্যাপটপ কিনে দিবি আমারে? এবার কি ঠিক আছে? কমেন্ট করে জানাও ঠিক আছে কিনা। বলো, কথা বলো। যা ভাই, ফালতু আলাপ করিস না এটা। না ভাই, দেখি না। আচ্ছা, তাহলে ক্লাস কি শেষ করে দিব? বোর্ড দেখা যাচ্ছে না।
আসতেছে না। এইটাতে ক্লিয়ার দেয় কি আলোর জন্য নাকি? এটাতে দেখি দেখি দেখি, এটা না এটাতে দেখি, এইটাতে চলতেছে, ওটাতে আমি কমেন্ট দেখতেছি শুধু, আর কিছু না। আমি দেখতেছি না ওটাতে দেখা যাচ্ছে, আমি এইটাতেই দেখি। আরে ওটাতে দেখে লাভ নাই তো, এইখানে আমি তো বাস্তবেই দেখতেছি, কিন্তু ওরা তো দেখতে পাচ্ছে না, সমস্যা। এই এবার কি ঠিক আছে? এই নারাইস না শাকিল, সত্য নেটের জন্য ঝামেলা হচ্ছে। ঠিক আছে এখন? ওকে ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম, এই যে যেটা বলতেছিলাম যে পরশুকাগুলো কিভাবে ওঠে, এখান দিয়ে ওঠার সময় এখানে একটু হাই দিয়ে যায়। তাহলে ট্রান্সভার্স প্রসেসেও দেখো আমি বলছিলাম যে লাগাকে বলে আর্টিকুলার, আর্টিকুলার। তাহলে আমি বলতে পারি না আর্টিকুলার ফ্যাসেট থাকবে কোথায়? থোরাসিক কশেরুকায়। আর্টিকুলার, এটা কি আর সার্ভাইকালে পাবো? কখনোই না, কারণ সার্ভাইকালে পরশুকা পাওয়া মানেই হলো ঝামেলা। সার্ভাইকালে পরশুকা পাওয়া যাবে না, ওটা হলো তুমি রোগী। সার্ভাইকালে পরশুকা পাওয়া মানেই তুমি পেশেন্ট। তাহলে সুন্দর করে এইভাবে যাচ্ছে, আমরা এই যাওয়াটা জাস্ট দেখাইলাম বক্ষপিঞ্জর কিভাবে গঠিত হয়। হওয়ার পরে এইখানে আসি আসল কাহিনীতে। এইখানের কাহিনীটা কি দাঁড়ায় দেখো, এখানের কাহিনীটা দাঁড়ায় এই যে প্রথমটা আসে, প্রথম জোড়া আইসে লাগে ম্যানোব্রিয়ামে, লাগলো। দ্বিতীয় জোড়া আইসে ম্যানোব্রিয়াম আর বডির সংযোগ স্থলে লাগে। যদি খুব কঠিন কোশ্চেন হয় তাহলে এই টাইপের কোশ্চেন হতে পারে যে দ্বিতীয় জোড়া কোথায় লাগে। দ্বিতীয় জোড়া লাগে ম্যানোব্রিয়াম আর বডির সংযোগ স্থলে। তারপরে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার কোনো সমস্যা নাই, এরা বডিতে লাগে, বডিতে আসলে এই পাশেও সেম। 7 নাম্বার গিয়ে কি হয়? 7 নাম্বার গিয়ে আবার বডি আর জিফয়েড প্রসেসের সংযোগ স্থলে লাগে। তাহলে ভেজাল হলো 2 আর 7-এ, দ্বিতীয় আর হলো 7 নাম্বার জোড়াতে সমস্যা। এবং এরপরে 8, 9, 10 আরো ভীতু। 8, 9, 10 কি করে? ওর এই পর্যন্ত যাওয়ার সাহসই নাই। সে কি করে? এই একটা 8, এটা 9, এটা 10, এইভাবে এসে যুক্ত হয়। আমার আঁকাটা সঠিক হয় নাই, কিন্তু তারপরও আমি চেষ্টা করছি যে এখানে একটা বাঁক তৈরি করার জন্য। ভাইয়া বাঁক মানে আমি শিখাইছিলাম যে বাঁক থাকলেই কিছু একটা হবে। বাঁক মানে হলো আর্চ, বাঁক মানেই হলো আর্চ। তাহলে যেহেতু এটা পরশুকার আর্চ, পরশুকার ইংরেজি হলো কোস্টাল, তাই এটাকে আমরা বলবো কোস্টাল আর্চ। তাহলে কোস্টাল আর্চ গঠন করে কে কে? 8, 9, 10। অষ্টম, নবম এবং দশম এই 3 জোড়া পরশুকারা কোস্টাল আর্চ গঠন করে। পরীক্ষা আসবে। এবার তোমরা সবাই যেটা পারো, আমি ততক্ষণে চা খাবো, খুব তাড়াতাড়ি অ্যান্সার করবা যে ভাসমান পরশুকা মানে এর পরের গুলা কিন্তু এ পর্যন্ত আসেই না, ওদের এইও সাহস নাই। এই যে 11 এবং 12, তাহলে বলো এর পরের কোনটাকে আমরা ভাসমান পরশুকা বলবো? আমি 100% শিওর কেউ উত্তরটা দিতে পারবো না, বলো তাড়াতাড়ি কমেন্ট করো। ভাসমান পরশুকা কে কে? ভাসমান পরশুকা কে কে? আমি গ্যারান্টি দিলাম তোমরা উত্তরটা পারবা না, দেখি পারো কিনা, খুব খুশি হব। তাড়াতাড়ি বলো ভাসমান পরশুকা কে কে? 11, 12 ভাসমান পরশুকা কে কে? উত্তর করো। 11 আর 12, 11, 12, 11, 12। কনগ্রাচুলেশন, সবাই ভুল করেছো। শুধু 11 আর 12 বললে হবে না, 1100, 1200 জোড়া বলতে হবে। 1100, 1200 জোড়া বলতে হবে। তুমি কখনো শুধু 11, 12 বলতে পারবা না। এই জন্যই তো বলছি, আমি তো জানি তোমরা কোথায় ভুল করবা। তাহলে 11, 12 বলাটা ভুল। 11 এবং 12 নাম্বার জোড়া, 11, 12 জোড়া, জোড়া জোড়া। হ্যাঁ, এত তম বা জোড়া এইভাবে বলতে হবে। ভেরি গুড, কারণ দুই পাশেই। তুমি শুধু 11, 12 বললে হবে নাকি? 11, 12 তো সংখ্যা, ক্লাস 1 থেকে 2 পর্যন্ত বললে যায়। ক্লিয়ার? ভুলটা কি বুঝতে পারছো? 8, 9, 10 আমার কোস্টাল আর্চ গঠন করে।
আচ্ছা, তো এখন এখন দেখো প্রথম 7 জোড়া সুন্দর করে আইসে কিন্তু লাগছে, যেহেতু সুন্দর করে আইসে সবাই লাগতেছে তাই এগুলাকে বলা হয়, হ্যাঁ ওই যে জেসমিনের এবারটা ভালো হয়েছে, 1100 এবং 1200 জোড়া, ভেরি গুড, এইটাই হলো কারেক্ট উত্তর। এর আগে 11-12 যারা দিছো তারা হলো ভুল করেছো। আচ্ছা, তো প্রথম 7 জোড়া সরাসরি এসে লাগে তাই এদেরকে বলা হয় আসল পরশুকা। আর 8 থেকে 12তম জোড়া যেটা, এরা কিন্তু সরাসরি লাগতেছে না, এরা ভীতু, তাই এরা হলো নকল পরশুকা। শেষ, এইগুলো নিয়ে পেঁচাবো না, এগুলো তোমরা পারো। তাহলে কি কি দাঁড়ালো, 12 দোকানা 24টা হলো, 24টি হলো পরশুকা, 24 আর একটা হলো স্টার নাম, তাহলে মোট হলো 25। আমি বলছিলাম তোমাদের সংখ্যা আমি মুখস্থ করাবো না। বক্ষপিঞ্জর হলো 25 আর মেরুদণ্ড ছিল 26, তাহলে মোট কত, 51। আর এ পাশে ছিল কি মনে আছে, শুরু করছিলাম করটি 29, তাহলে দুইটা যোগ করে আমাদের অক্ষীয় কঙ্কাল কয়টা হয়, 80টা। ক্লিয়ার, অক্ষীয় কঙ্কাল কয়টা হয়, 80টি। তাহলে 80টি অক্ষীয় কঙ্কাল যদি শেষ করতে পারো ক্লাসের অর্ধেকের বেশি পড়া শেষ। এবার দেখো ধূপ দাপ আগাবো, কোনো সমস্যা নাই এবার। তাহলে এখান দিয়ে অনেক কিছু আমরা শিখলামও, যে কোথায় ভিতরে কি কি পড়তে হবে, একটা কশেরুকা দেখতে কেমন, আসল কারা নকল কারা, তারপরে কিভাবে মনে রাখবো, টেকনিকগুলো সব শিখলাম। এরপরে আমরা চলে যাব, এইটা হিসাবটা কিন্তু অক্ষীয় কঙ্কালের আমরা বলে দিছি। এবার হলো উপাঙ্গীয়। উপাঙ্গীয় মানে আগেই বলছি যে এই যে তেলাপোকার মতো হাত আর পা এগুলা। তাহলে সোজা কথা, উপাঙ্গীয়র ভাগটা হবে এরকম, পা বের করলা, তো হাত পা আসলে বলা উচিত না, ঊর্ধ্ব বাহু এবং নিম্ন বাহু এভাবে বলতে হয়। তো হাত যখন বের হয়, হাত কি এমনি আলাদা করে খাইতে পারবা, কখনোই না, হাত অবশ্যই একটা চক্র করে বের হয়। তাহলে এটাকে আমরা বলবো বক্ষের দিকে থাকে, তাই বক্ষ অস্থি চক্র। আর বক্ষের একটা মেডিকেলীয় নাম হলো পেলভিক, এইখানে এই সরি পেক্টোরাল, এই জায়গাটাকে বলে পেক্টোরাল। তাহলে এই পেক্টোরাল গার্ডল যখন বলবো, গার্ডল মানে হলো সার্কেল, তাহলে বক্ষ অস্থিচক্রের ইংরেজি নাম পেক্টোরাল গার্ডলও হতে পারে, গার্ডল মানে সার্কেল। তাহলে বক্ষ অস্থিচক্র থেকে হাত বের হইলো, খুবই মজার পড়া আছে এখানে। পা বের হলো, তাহলে পায়ের এখানে যে চক্রটা হবে তার নাম কি হবে, শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র। তাহলে হাত পা শ্রোণী অস্থি চক্র বক্ষ অস্থি চক্র, এইটা আমরা ডাইরেক্ট সংখ্যাটা মনে রাখতে পারি, কারণ মোট ছিল 206টা, 80টা যদি ওদিকে চলে যায় তাহলে এদিকে থাকবে 126টা। তো হাত পা 60টা মনে থাকবে, 60টা হাত পা। হাত পা কত, হাত পা 60টি, হাত পা 60 মানে ঊর্ধ্ব বাহুর অস্থিও 60, নিম্ন বাহুর অস্থিও হলো 60। হাত পা 60, তাহলে মোট হলো 126টা, তাহলে 6টা আছে। আমি অলরেডি শ্রোণী অস্থিচক্র তোমাদের পড়ায় ফেলছি, এই যে ইলিয়াম, সামনে ছিল ইস্টিয়াম, এই ইস্টিয়াম, আর সামনে ছিল পিউবিস, ইলিয়াম ইস্টিয়াম পিউবিস। তাহলে মোট 3টা মিলে কি একটা অস্থি, তাহলে একটা অস্থি পিছনে স্যাক্রাম, মেরুদণ্ডের স্যাক্রাম, পিছনে স্যাক্রাম, সামনে এই যে পিউবিস, এই শ্রোণী অস্থি চক্র, এই যে দুইটা মিলে শ্রোণী অস্থি চক্র গঠন করে ফেলছে। তাহলে শ্রোণী অস্থি কয়টি, শ্রোণী অস্থি দুই পাশে 2টি, তাহলে আন্দাজি বলে দিতে পারি যে বক্ষ অস্থি চক্র হবে 4টি। তাহলে 60 120 আর 4 হলো 124 আর 2 হলো 126। ক্লিয়ার আমাদের। তাহলে এই সংখ্যাগুলো এখন আমরা পড়ে ফেলবো। বক্ষ অস্থি চক্র কিভাবে পড়বো দেখো, এখন আর ব্লান নাই, ঠিক আছে, ঠিক হয়েছে। তাহলে 60টা মনে রাখবা, শ্রোণী অস্থি চক্র তো তোমার এই হাত, তাহলে এবার একটু ভালো করে শুনবা। বক্ষ অস্থি চক্র কি কি নিয়ে গঠিত হয়, আমার দুই পাশ, আমি এক পাশ হিসাব করব। আচ্ছা, তাহলে এই যে আমার সামনের দিকে একটা অস্থি আছে স্ক্যাপুলা, স্ক্যাপুলা, আর সামনের দিকে হলো ক্লাভিকল, সামনের দিকে হলো ক্লাভিকল। এই যে অস্থিটা আমার, এটার নাম হলো ক্লাভিকল, আরো সুন্দর করে দেখলে একটু লজ্জা শরম খাইতে হবে আর কি। এই যে এটার নাম হলো ক্লাভিকল। ক্লাভিকল বানানটা দেখো না, ক্লা বানানে এরকম আছে না, এই যে ক্লাভিকল, তার মানে এটা দেখতে ইটালিক এফ অক্ষরের মতো। তাহলে ইটালিক এফ অক্ষরের মতো কোনটা অস্থি,
ইটালিক এফ অক্ষরের মতো অস্থি হলো ক্লাভিকল। তবে এটা মেয়েদের ক্ষেত্রে এর একটা নাম আছে, সেটা হলো বিউটি বোন। আর ছেলেরা তো অবহেলিত, তাই ওদের ক্ষেত্রে বিউটি বোন বলা হবে না, ওদের ক্ষেত্রে হলো কলার বোন বলা হবে, কলার বোন বা শোল্ডার বোন। আচ্ছা, ভালো কথা। তো এখন এই যে লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতা নাম শুনছো? তোমাদের তো অনেকেরই ইচ্ছা আছে যে লাক্স চ্যানেলাইতে যাব, সুন্দরী হব। তো ওইটাতে যাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া থাকতে হয়, সেটা হলো এই যে অস্থিটা নাকি এটা বের হয়ে থাকতে হয়। তা আমার আছে, আল্লাহ জানে কি হয়, দেখা যাক। আমারও বের হয়ে আছে। তাহলে যাদের বের হয়ে আছে তারা লাক্স চ্যানেলের সুন্দরী প্রতিযোগিতায় যেতে পারবা। ওকে, তাহলে আমরা এই ক্লাভিকল জানলাম সামনের দিকে। আর পিছনের দিকে যেটা থাকে সেটার নাম হলো স্ক্যাপুলা। স্ক্যাপুলা একটা ত্রিকোণাকার অস্থি, এবং এটা আমরা পড়বো এইভাবে, খুবই সহজভাবে। এটা হলো একটা স্ক্যাপুলা, সহজভাবে আঁকবো স্ক্যাপুলা। তাহলে স্ক্যাপুলা যেহেতু আঁকলাম, তো স্ক্যাপুলা আসলে পড়বো কিভাবে? স্ক্যাপুলা এভাবে আঁকা যায়, এটা একটা 3 ডাইমেনশনাল অস্থি, মানে এরকম গোল টাইপের, ভ্যাসকা ম্যাসকা টাইপের। তো ওটাকে আমরা আবার হাতে নিয়ে নেবো। এই আমার হাত হলো স্ক্যাপুলা। ভালো করে দেখো, কোনো কিছু নিচে যদি কিছু থাকে, এই যে মনে করো এই যে জেসমিন বা শারমিনের একটা বেবি হলো, আমি ওর নাম জানি না, ওকে কি বলতে পারবো? যে সাব শারমিন, মানে ও শারমিনের বেবি তো অবশ্যই শারমিনের পরেই আসবে, তাহলে ওটাকে সাব শারমিন বলতে পারবো। তাহলে কোনো কিছু নিচে যদি কিছু থাকে ওটাকে আমরা বলবো সাব। তাহলে দেখো, ভালো করে দেখো, এটা স্ক্যাপুলা। এখন স্ক্যাপুলার এইভাবে চিন্তা করো খুব সুন্দর হবে। এইটা একটা কিন্তু কাটা হয়ে গেল, এইটা একটা কাটা হয়ে গেল, কাটা। এই কাটাটা যদি এরকম ধরো, তাহলে দেখো তো এখানে একটা ঢেউ হয়েছে কিনা। ঢেউ বা একটু ঢালু জায়গাকে আমরা বলবো ফসা, ঢেউ বা ঢালু জায়গাকে বলবো আমরা ফসা। তাহলে এটা স্পাইন মানে কাটা, এই যে কাটা, এটা কাটার উপরে যদি কিছু থাকে তাহলে একে অবশ্যই আমরা বলবো সুপ্রা স্পাইনাস ফসা। আর এই নিচে যদি আরেকটা ঢেউ থাকে ওটাকে বলবো ইনফ্রা স্পাইনাস ফসা। তাহলে সুপ্রা স্পাইনাস ফসা, ইনফ্রা স্পাইনাস ফসা। কেন? স্পাইনের নিচে, ইনফ্রা মানে নিচে, তাহলে ইনফ্রা মানে নিচে, স্পাইন, ইনফ্রা স্পাইনাস ফসা। এটা হলো সুপ্রা স্পাইনাস ফসা। আর ওই যে সাব বললাম শারমিনের বাচ্চা, এইটা হলো নিচে থাকে, এটাকে বলবো সাব স্ক্যাপুলার ফসা, মানে স্ক্যাপুলার নিচে। তাহলে স্ক্যাপুলাতে কয়টা ফসা থাকে? তাড়াতাড়ি বলো, স্ক্যাপুলাতে কয়টা ফসা থাকে? তাড়াতাড়ি বলো, কয়টা ফসা থাকে স্ক্যাপুলাতে? স্ক্যাপুলাতে কয়টা ফসা থাকে মোট? স্ক্যাপুলাতে কয়টা ফসা থাকে? তিনটা। ভেরি গুড, এই তোমরা শিখতে পারছো। আচ্ছা, এখন কথা হলো স্ক্যাপুলা আমাদের শেষ, একটা কাটা থাকে, এই যে এটা কাটা, স্পাইন। ওকে, এবার দেখো, এই যে স্ক্যাপুলাতে একটা গহ্বর পাচ্ছি, এই গহ্বরটার নাম হলো গ্লেনয়েড গহ্বর। তো পরীক্ষায় প্রায় আমরা দেখি যে গ্লেনয়েড গহ্বরে কার মস্তক লাগানো থাকবে, এই কোশ্চেনটা আসে। 1-2 ব্যাপার, গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক লাগানো থাকে। মনে রাখবো কেমনে? দেখো ভাইয়া, খুবই সহজ। হিউমেরাস বানান কি দিয়ে? এইচ দিয়ে। গ্লেনয়েড বানান কি দিয়ে? জি দিয়ে। এ বি সি ডি যদি না জানো আমার কিছু করার নাই, এ বি সি ডি বলে এ বি সি ডি ই এফ জি এইচ, জি এর পরে এইচ সি আসবে। তাহলে গ্লেনয়েড গহ্বরে লাগানো থাকে, শেষ। তাহলে জি এর পরে এইচ, তার মানে গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক লাগানো থাকে। ক্লিয়ার? এটা বুঝতে পারছো এই শর্টকাটটা? যে তুমি চাইলেও ভুল করতে পারবে না, জি এর পরে কি তুমি এইচ ছাড়া আর কিছু দিবা? তাহলে গ্লেনয়েড গহ্বরে কার মস্তক? হিউমেরাসের মস্তক। পরীক্ষা যদি আসে গ্লেনয়েড গহ্বর কার অংশ, সে কিন্তু স্ক্যাপুলার অংশ। এটা কি বুঝতে পারছো সবাই, যে গ্লেনয়েড গহ্বরে কার মস্তক লাগানো থাকে, এটা যাতে ভুল না হয়। আর এই যে দেখো, এইখানে এই হিউমেরাসে যদি আমি এরকম উঁচু কিছু দিয়ে দেই, আমি বলছিলাম উঁচু কিছু দিলেই তার নাম হয়ে যাবে এই যে হেক্সিসলের বোতল। এই যে রিজ মানে উঁচু জায়গা, অ্যাব্রোথ্যাব্রো জায়গা। কারণ আমাদের এখানে পেশি থাকে, বলে না এই দেখ আমার পেশি দেখ, এরকম বলে, পেশি দেখ। এই পেশিটা আসলে ডেলটয়েড পেশি। তাহলে ডেলটয়েড পেশিটা এরকম করে লেগে থাকে। অস্থি কিন্তু একটা কাজ করে। অস্থি কি কাজ করে? পেশি সংযোজনের তল তৈরি করে। তাহলে এই যে পেশি সংযোজনের তল তৈরি করতেছে,
এই যে ডেল্টয়েড পেশিটা এইভাবে করে লেগে থাকে। তো পেশি লাগতেছে, ওই জায়গাটা কি আর মসৃণ থাকবে? কখনোই না, এরকম উঁচু উঁচু থাকবে। ওটাকে আমরা বলবো রিজ। যেহেতু যেহেতু ডেল্টয়েড মাসল লেগে থাকে, ডেল্টয়েড রিজ। তাহলে ডেল্টয়েড রিজ থাকলো, গ্লেনয়েড গহ্বর, হিউমেরাস থাকলো। এবার ধূপধাপ টাইনে যাব। এই যে এটার নাম হিউমেরাস। এরপরে এই যে হাতে থাকে রেডিয়াস আলনা, রেডিয়াস এবং আলনা, রেডিয়াস এবং আলনা পাশাপাশি থাকে। এখন চিন্তা করো, পরীক্ষা একটা আসে যে কোনটা ভিতরের দিকে থাকে, কোনটা বাইরের দিকে থাকে। তো স্বাভাবিকভাবে আলনা তো ঘরের মধ্যেই রাখবা, তাই তো? তাহলে আলনা থাকবে ঘরের ভিতরে, ভিতরের দিকে। আর রেডিয়াস, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য তো বাইরেই আসে, তাই মনে রাখবা রেডিয়াস বাইরে। যে কোনো একটা মনে রাখলেই হয়। তাহলে আলনা ভিতরে, রেডিয়াস বাইরে। এরপরে হলো এই যে হাতের কবজির অস্থি। এই কবজির অস্থি একটু ফাস্ট শুনবা, আমি রিপিট করতে পারবো না, খুব ফাস্ট শুনবা। এখানে এখানে কবজিতে যে অস্থি থাকে এগুলাকে আমরা বলবো কার্পাল অস্থি। কার্পাল, কার্পাল, কার্পাল। কার্পাল অস্থি কয়টি? খুবই সোজা। এই যে 1 2 3 4 5 6 7 8। কয়টা দিছি? সবাই বলো কয়টা দিছি? আবার ব্লার। কয়টা দাগ দিছি একটু দেখো সবাই। এই যে হাতে দাগ দিছি, দেখছো? আমার হাত সুন্দর না, হাত দেখার দরকার নাই, এই যে দাগ দেখো। তাহলে দাগ কয়টা? দাগ হলো 8টা, কিন্তু 8টা দেওয়ার একটা স্টাইল করছি। 8টা দিছি কিন্তু 2টা সিরিয়ালে, 2টা সিরিয়ালে। তার মানে কার্পাল অস্থি 8টা থাকে, কিন্তু 2টা সিরিয়ালে থাকে। তো এই যে 2টা সিরিয়াল, এটার নাম কি? এটা একটা অশ্লীল সূত্র দিয়ে আমরা মনে রাখতে পারি। অশ্লীল সূত্রটা কি? একটা মেয়ে খুবই সুন্দর, শি লুকস টু প্রিটি। একটা মেয়ে সুন্দর হইতেই পারে। এখন তুমি যদি তারে ধরতে চাও তাহলে তো সমস্যা। ট্রাই টু ক্যাচ হার। তাহলে একটু অশ্লীল সূত্র হয়ে গেল না? she looks too pretty, try to catch her। এই যে অশ্লীল সূত্রটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এই যে শুভ ভাইয়া, তোমাদের শুভ ভাইয়া কমেন্টে দিয়ে দিছে, উপকার করলো। আমি আর তাহলে বিস্তারিততে যাচ্ছি না, একবার শুধু বলে দিব। সেটা হলো স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এই হাই দিয়েই তো, হাত দিয়েই তো অশ্লীল কাজ কারবার হয়। এরকম হাই দেয়, হাই বেবি, এরকম। এই জন্য মনে রাখবা যে হাইতে হলো অশ্লীল সূত্র, কার্পালেই হলো অশ্লীল সূত্র। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। তাহলে আমাদের এটা হয়ে গেল, এইটা হলো কার্পাল অস্থি। এরপরে খুবই সোজা, এই যে 5টা আঙ্গুলে 5টা মেটাকার্পাল। আর এই যে এরপরে হলো আঙ্গুলে যেগুলো থাকে এগুলাকে বলে ফ্যালাঞ্জেস। বুড়ো আঙ্গুলকে ভাঁজ করলে আমরা পাই কয়টা? 2টা। অন্য আঙ্গুলকে ভাঁজ করলে কিন্তু ভাঁজ করতে পারি কয়টা? কয়বার ভাঁজ করতে পারি? 2বার। অস্থি হয় কিন্তু 3টা। তাহলে অন্য আঙ্গুলগুলোতে দেখো, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা। এই সবগুলো আঙ্গুলে 3টা 3টা করে। বুড়ো আঙ্গুলে কিন্তু 2টা 2টা করে। বুড়ো আঙ্গুলে 2টা 2টা করে। তাহলে মোট হলো 14টা। 2 আর 12 কত? 14টা। ভাইয়া গোড়ার দিকে আর প্রান্তের দিকে এটা দিয়ে কি বুঝাইছে? আরে গাধা নাবিল শোন, এই যে এইদিকে যত যাবি, এইদিকে যত যাবি আঙ্গুলের দিক, আর এইদিকে যত যাবি এইটা হলো গোড়ার দিক, আর এইটা হলো প্রান্তের দিক। আঙ্গুলের দিক হলো প্রান্ত, এই যে প্রান্ত, আর এই হলো গোড়া। শেষ কাহিনী। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মোটামুটি কি বললাম? এই যে কার্পাল, মেটাকার্পাল সব শেষ। এবার হিসাবে আসি, খুব তাড়াতাড়ি হিসাব করো, তাড়াতাড়ি হিসাব করো। হিউমেরাস একটা, তারপর হলো রেডিয়াস আলনা কয়টা? 2টা। কে ভিতরে থাকে কে বাইরে থাকে পারবো? 2 আর 1 কত? 3। কার্পাল 8টা, 8 আর 3 কত? 11। মেটাকার্পাল 5, 11 আর 5 কত? 11 আর 5 কত? 11 আর 5 16। ফ্যালাঞ্জেস 14 কত? 30, 30 30। এই যে 60টা হাত শেষ। তাহলে হাত শেষ, বক্ষ অস্থিচক্র শেষ। এবার আসি পায়ে। পায়ে আমি আর শ্রোণী অস্থিচক্রে যাব না, কারণ এটা আমি প্রথমেই পড়াই ফেলছি। এই যে 3টা, ইলিয়াম, ইস্চিয়াম, কাটার মতো ইস্চিয়াম, সামনে পিউবিস। ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস মানে একটা হিব্বন, এই পাশে আর একটা হিব্বন, 2টা হিব্বন শেষ। 2টা হিব্বন শেষ। এবার পা। এই হিব্বনগুলোর পিছনের দিকে দেখো, আমি এটা হিব্বন বুঝাইছি, আরো মজা দেখো, পিছনে উল্টাইলেই হাতটা কি এর সাথে যুক্ত না? এই যে আমার হাতটা সুন্দর এইটার সাথে যুক্ত কিনা বলো? এটা হিব্বন, এটার সাথে যুক্ত কিনা? ঠিক একই রকম এই হিব্বন 3টা মিলে একটা গহ্বর তৈরি করে, একটা গহ্বর, গর্ত তৈরি করে। যে গর্তে
ফিমারের মস্তক এইভাবে লাগানো থাকে, ওটার নাম অ্যাসেটাবুলাম। তাহলে ফিমারের মস্তক কার ভিতরে লাগানো থাকে? অ্যাসেটাবুলামে লাগানো থাকে। শেষ কাহিনী। এরপর হলো ফিমার, তারপরে হলো পায়ে হলো টিবিয়া ফিবুলা, হাতে ছিল রেডিয়াস আলনা, পায়ে টিবিয়া ফিবুলা। স্বাভাবিকভাবেই তুমি টিবি কোথায় দেখবা? টিবি তো ঘরের ভিতরেই দেখবা। তাহলে টিবিয়া হলো ভিতরের দিকে আর ফিবুলা হলো বাইরের দিকে। এরপরে হাতে ছিল কার্পাল, পায়ে হলো টার্সাল। মজার ব্যাপার হলো আমরা যদি কার্পাল পরে ফেলি আমাদের টার্সাল পরার কোনো প্রয়োজন নাই, কারণ কার্পালের সাথে সারা জীবন ওই টার্সালই অপশন থাকে। আবার ওই যেমন এটা হলো ভাইরাস আর ব্যাকটেরিয়ার মতো, ভাইরাসের কোশ্চেন করলে অপশনে ব্যাকটেরিয়ার বাকিটা দিয়ে দেয়। তাহলে কার্পাল টার্সাল একই কাহিনী। এখানে 8টা কিন্তু টার্সাল হলো 7টা, একটা ঝামেলা। বাকি সব ঠিক আছে। এখানে হাতে হলো যেমন মেটাকার্পাল, পায়ে হলো মেটাটার্সাল। হাতে ফ্যালাঞ্জেস, পায়েও ফ্যালাঞ্জেস। তাহলে সমস্যাটা হয়েছে কোথায়? সমস্যাটা হয়েছে এখানে কার্পালে, এখানে কার্পালে 8টা, কিন্তু টার্সাল ট দিয়ে কিভাবে মনে রাখবে? টয় মানে তো পায়ের পাতা, টয় টিও মানে ট দিয়ে সবকিছুই পাই বুঝাবে। তাহলে এখানে 8টা যদি হয়, পায়ে হলো 7টা, তাহলে একটা কই গেল? একটা হলো এই যে আমাদের প্যাটেলা, হাঁটুতে থাকে। তো হাতে কিন্তু আবার স্যাটেলা বলে কিছু নাই, ভুলেও এবার এটা করো না, পায়েই শুধু প্যাটেলা থাকে। ওকে, তাহলে এখান দিয়ে হিসাব করে আমরা দেখব আমাদের ওই যে 60টা চলে আসছে। তাহলে সব মিলে 126টা অস্থির বর্ণনা দিতে পারছি কিনা তাড়াতাড়ি বলো। এবার হলো ধূপ ধাপ কারে বলে, কঙ্কালতন্ত্র আমাদের শেষ। বলো পারছো কিনা বলো, সবাই পারবা কিনা বলো। অস্থি প্যাটেলা হলো একটা সিসাময়েড বোনসগুলোর মানে হাড্ডিগুলোর উৎপত্তি হয় আসলে তরুণাস্থি থেকে। অস্থির উৎপত্তি হয় তরুণাস্থি থেকে। কি জমা হয়ে? ক্যালসিয়াম কার্বনেট জমা হয়ে। এটা নর্মাল রুলস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেশি টেন্ডন থেকে, আমি অতদূর যাই নাই। টেন্ডন মানে হলো পেশি যুক্ত থাকবে, পেশি যেটা দিয়ে যুক্ত থাকবে সেটা। আবার টেন্ডন ওটাও না, টেন্ডন হলো মনে করো এটা খুবই সুন্দর একটা টেন্ডনের বই আছে, সংজ্ঞা আছে, আমি দিয়ে দিচ্ছি দাঁড়াও। এই যে আমি ডেলটয়েড বলছিলাম না, ডেলটয়েড মাসল। তো ডেলটয়েড পেশিটা যখন এই যে অস্থির সাথে লেগে যায়, এগুলা লাল থাকে মাংস, তোমরাও দেখবা যে মাংস লালই থাকে। কিন্তু যখনই সেটা অস্থির সাথে এসে লাগে তখন আর সে লাল থাকে না, তখন সুন্দর করে সাদা সাদা অংশে পরিণত হয়। এগুলো সাদা সাদা অংশ মনে করো। এই যে সাদা সাদা অংশটা হইল টেন্ডন। কি বলবো? টেন্ডন। তাহলে টেন্ডন হলো, এই টেন্ডনগুলো শক্ত হয়ে যদি কোনো অস্থি তৈরি করে তখন তাকে আমরা বলবো সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি, টেন্ডন মনে হয় বুঝতে পারছো। আর লিগামেন্ট হলো একটা অস্থির সাথে আর একটা অস্থি যেটা দিয়ে যুক্ত থাকবে সেটা হলো লিগামেন্ট। আর টেন্ডন হলো পেশির শেষ অংশ, যে অংশটা অস্থির সাথে যুক্ত থাকে। খুবই সোজা কথা, টেন্ডন হলো পেশির শেষ অংশ যেটা অস্থির সাথে যুক্ত থাকে। লিগামেন্ট হলো একটা অস্থির সাথে আর একটা অস্থি যেটা দিয়ে যুক্ত থাকে। একজন আমাকে ক্লাসের শুরুতে মেসেজ করছিল, নাবিল, যে ভাইয়া অস্থি বন্ধনী মানে কি? এই যে লিগামেন্ট একটা অস্থির সাথে আর একটা অস্থিকে লাগাই দিতেছে, এটাকেই বলা হয় অস্থি বন্ধনী। তাহলে লিগামেন্ট হলো অস্থি বন্ধনী। উত্তর পাইছিস? পাইলে কমেন্ট করে জানা যে উত্তর পাইছি। আর অস্থি সন্ধি মানে একটা অস্থির সাথে আর একটা অস্থির সন্ধি, ওটা আমরা পরে পড়ব। ওকে, আমাদের বড় একটা টপিক শেষ। এইবার ছোট ছোট 2টা টপিক শেষ করলে আমরা একবার অধ্যায় আয়ত্তে চলে আসবে। সেটা হলো, দেখো ওই যে অস্থিগুলো শেষ। এবার একটু তরুণাস্থি আমরা পড়ি। তরুণাস্থি কি? একটু নরম, অর্ধ কঠিন টাইপের একটা জিনিস তরুণাস্থি। আর অস্থির ম্যাট্রিক্স যদি বলি সেটা হলো কঠিন। অর্ধ কঠিন মানে কি? একটু নরম, এই যে নাক তারপরে কান এগুলো নরম। তরুণাস্থির আমাদের মেডিকেলের অ্যাডমিশনে যেটা লাগবে বা ভার্সিটির অ্যাডমিশনে সেটা হলো এর প্রকারভেদ এবং উদাহরণগুলা। এর তরুণাস্থি 4 প্রকার। কি কি? একটা হলো হায়ালিন, এটারই আর একটা নাম স্বচ্ছ, এটারই আর একটা নাম কাচিক, মানে কাচের মতো, তো কাচিক বলে আর কি। এই কাচিকটা লিখে নিও তোমরা যে কাচিক আর একটা নাম আছে, হায়ালিন, স্বচ্ছ বা কাচিক। আর একটা হলো পিততন্তুময়। পিততন্তু, ভাইয়া পিত মানে হলো হলুদ, তাহলে হলুদ তন্তুময়, বা এটাই মনে রাখবা ইলাস্টিক তন্তু। আর আরেকটা হলো শ্বেততন্তুময়। শ্বেত মানে কি? সাদা,
তাহলে এটা সাদার তো কোনো ইলাস্টিসিটি নাই, সাদা হলো সুতা। আর লাস্টের একটা হলো চুনময়, মানে প্রচুর চুন থাকবে। চুনটা কিভাবে তৈরি হয়? ক্যালসিয়াম যুক্ত হয়ে, তাই একে আমরা বলতে পারি ক্যালসিফাইড। এর গঠনে আমি আজকে আর যাবো না, কারণ এমনি ক্লাস লং হয়ে যাচ্ছে। তাহলে হায়ালিন স্বচ্ছ বা কাচিক, পিত্তন্তু হলুদ বা ইলাস্টিক, শ্বেততন্তু বা সাদা, চুনময় বা ক্যালসিফাইড। শুভ, তুই একটু কমেন্ট করে জানা যে আমি কি আজকে পুরো অধ্যায় পড়াবো? পুরো অধ্যায় আসলে পড়ানো সম্ভব না, তাহলে আমি এই যে এটা পড়ায় আর পেশিটা পড়ায় শেষ করব, বাকিটা যদি সম্ভব হয় আর একদিন, না হলে নাই। তো তুই কমেন্ট করে জানা যে আমি চাচ্ছি যে পেশি পর্যন্ত, কারণ অনেক সময় হয়ে যাচ্ছে, কঙ্কালতন্ত্র একদিনে হয় না রে ভাই। শুভ আমাকে জানা যে কমেন্ট করে আমি পেশি পর্যন্ত পড়াবো কিনা। আচ্ছা, তাহলে তরুণাস্থি হলো অর্ধকঠিন টাইপের একটা ম্যাট্রিক্স। তরুণাস্থির ইংরেজি হলো কার্টিলেজ। আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে পড়বো, কার্টিলেজ। আর এতে অর্ধকঠিন টাইপের ম্যাট্রিক্স থাকবে, ম্যাট্রিক্স মানে মাতৃকা থাকবে। আর এই যে এখানে আমরা পড়লাম হায়ালিন বা এগুলো হলো 4 প্রকার তরুণাস্থি। এখন ভাই এগুলোর উদাহরণ 1 এবং 2 এর ব্যাপার আর একটা লাইভ ক্লাস নিয়ে অন্যদিন, হ্যাঁ পুরোটা পড়ানো যাবে না। আচ্ছা, তাহলে আমরা এটার উদাহরণগুলো একটু শেষ করি। দেখো ভাইয়া, খুবই সোজা। স্বচ্ছ 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 আছে কিনা ভালো করে খেয়াল রাখবা, আমি 2 বার বলতে পারবো না। স্বচ্ছ আছে, স্বচ্ছ দিয়ে মনে রাখবা শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র। তাহলে এই যে শ্বসনতন্ত্র, আমরা শ্বসনতন্ত্রের কি কি অন্তর্গত বলে দাও। নাক, তারপর হলো শ্বাসনালী, তারপর হলো ট্রাকিয়া, ষড়যন্ত্র। মানে আমাদের শ্বসনতন্ত্রের যে সব অংশগুলো আছে সবগুলোই স্বচ্ছ বা হায়ালিন দিয়ে গঠিত। আর হায়ালিনের হ দিয়ে কি মনে রাখবো জানো? খুবই সোজা আরো। হায়ালিনের হ মানে হলো হাঙর। আমার হাঙর খাওয়ার খুব শখ, হাঙরের নাকি কুরমুর কুরমুর করে, এরই একটা খাইতে পারতাম। এই হাঙরে এবং ব্যাঙও খুব নরম, ব্যাঙের রান ফ্রাই করে খাইলেও মজা। আচ্ছা, তাহলে হায়ালিন, হাঙর এবং ব্যাঙের ভ্রূণে এবং শ্বসনতন্ত্রে, ভাইয়া নামের মধ্যেই পড়া। তাহলে হায়ালিন মানে হাঙর এবং ব্যাঙের ভ্রূণে, আর স্বচ্ছতে হলো শ্বসনতন্ত্রে। তাহলে এই 2টা জায়গাতেই আমরা পাবো কোন টাইপের? হায়ালিন বা স্বচ্ছ বা কাসিক টাইপের তরুণাস্থি। ক্লিয়ার? পিত্তন্তু বা ইলাস্টিক, ভাইয়া ই দিয়েই সব মনে রাখবা, 3টা ই, ট্রিপল ই। উদাহরণ হলো ট্রিপল ই, খুবই সহজ। একটা ইতে হলো এপিগ্লোটিস, এপিগ্লোটিস বা উপজিহ্বা। জিহ্বা আমাদের ভিতরে আছে, আলজিহ্বা বলবা না, উপজিহ্বা বলবা। আচ্ছা, আর একটা ইতে হলো ইউস্টেশিয়ান নালী, আমাদের কানের ভিতরে। কান যদি পড়ো তোমরা তাহলে দেখবা কানের মধ্যকর্ণের সাথে একটা লাইন গলবিলে চলে গেছে, ওই নালীটাকে বলে ইউস্টেশিয়ান নালী, সেটাও ই দিয়ে বানান। আর একটা ইতে হলো এক্সটার্নাল ইয়ার, এই যে ইয়ার, এ কান। তাহলে 3টা ই দিয়ে আমরা ইলাস্টিক বা পিত্তন্তু বুঝতে পারবো। ক্লিয়ার? এবার শ্বেততন্তু বা সাদা তন্তু, এটা কোথায়? এটা আরো সহজ। শ্বেততন্তু মানে হলো সন্ধি, সন্ধি, বিভিন্ন সন্ধি। তাহলে আমি যদি বলি একটা কশেরুকা আর একটা কশেরুকার সাথে যে যুক্ত হয় সেখানে কোন ধরনের তরুণাস্থি থাকে? এটা তো একটা সন্ধি, তাহলে অবশ্যই শ্বেততন্তু থাকবে। আমি যদি বলি ওই যে বারবার পড়াইছি, এই যে হিব্বন 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 সামনে যুক্ত হয়, এখানেও কিন্তু একটা তরুণাস্থি থাকে, এই যে তরুণাস্থি। এই তরুণাস্থিটাও কিন্তু কি? এই তরুণাস্থিটা হলো সন্ধিতে আছে, এটাও তো একটা সন্ধি। এগুলাকে বলে অস্থি সন্ধি। তাহলে এই অস্থি সন্ধিতে, বিভিন্ন ধরনের অস্থি সন্ধিতে, সন্ধিতে স দিয়ে মনে রাখবি সন্ধি, সন্ধিতে আমরা পাবো শ্বেততন্তুময় টাইপের তরুণাস্থি। আর চুনময় বা ক্যালসিফাইড, এটা আমরা খাই। ওই যে মুরগির রানের উপরে সুন্দর করে একটা থাকে না, কুরমুর কুরমুর করে খাও, ওইটা হলো চুনময়। তাহলে হিউমেরাস এবং ফিমারের মস্তকে, হিউমেরাস এবং ফিমারের মস্তকে কোন ধরনের অস্থিসন্ধি থাকবে যদি পরীক্ষায় আসে, তাহলে আমরা কি বলবো? চুনময়। দেখো ওই যে ওই কুরমুরগুলা করে ফেললে একবারে ঘুরে ঘুরে হয়ে যায়। তাহলে উদাহরণগুলো আমার মনে হয় না আর কোনো তোমাদেরকে প্যারা দিবে না, পারবা? বলো তাড়াতাড়ি বলো, শেষ করুন। পেশিতে আর যাব না, পেশি আর লিভার,
এই দুটা পরে পড়াবো, বহুত হয়ে গেছে, একটু গলাগুলা ব্যথা হয়ে গেছে। তাহলে তাড়াতাড়ি বলো, এই তরুণাস্থি পারবা কিনা, উদাহরণগুলা এবার একটু চিন্তা করে উত্তর দিবা। এটা পারবা কিনা এটা উত্তর দিবা। আর একটা উত্তর দিবা যে এইখানে আমি যদি বলি এটা স্বচ্ছ, নাম দিয়ে বোঝা যাচ্ছে, তাহলে এইখানে কি এত বেশি স্বচ্ছতে কি বেশি পরিমাণ ম্যাট্রিক্স পাবো? এটা তো স্বচ্ছ, তার মানে একবারে ক্লিয়ার থাকবে, তাহলে এর ম্যাট্রিক্সে কোষের পরিমাণ কম থাকবে। সোজা জিনিস। এই চুনময় বা ক্যালসিফাইড এর ম্যাট্রিক্সটা চুন একবার বেশি পরিমাণ, ম্যাট্রিক্স বেশি ঘন হয়ে গেছে, তাই এর ম্যাট্রিক্সে কোষের পরিমাণ অনেক বেশি থাকবে। সোজা জিনিস। শ্বেততন্তুময় এটা দিয়ে এই স দিয়ে আরো একটা জিনিস মনে রাখবা, শ্বেততন্তুর স দিয়ে আরো একটা জিনিস মনে রাখবা যে এতে এরকম সমান্তরাল তন্তু পাবো। ওপাশে মনে হয় দেখতে পাচ্ছ না, এতে এরকম সমান্তরাল টাইপের তন্তু পাবো। শ্বেত সাদা সমান্তরাল, শ্বেত সাদা সমান্তরাল, শ্বেত সাদা সমান্তরাল। আর তাহলে এর কি কখনো শাখা থাকা সম্ভব? তাহলে শ্বেততন্তুর কি কোনো শ্বেততন্তুটা কি কোনো শাখা আছে? শ্বেততন্তুর কি শাখা হবে? কখনোই না, কারণ শ্বেত সমান্তরালে থাকে। তাহলে শাখা থাকবে কার? শাখা থাকবে পীততন্তুর। এখন চিন্তা করো, কোনো জিনিসের যদি তুমি এরকম শাখা দাও, তাহলে সেটা কি আর সমান্তরাল দিতে পারবা? একটা বোকা ছেলেও তো এরকম করবে না, তাহলে স্বাভাবিকভাবে ওর কোনো শাখা থাকবে না। আচ্ছা, ক্লাস আপাতত আজকে এই পর্যন্তই। আমি আমার পরিচয় দিই নাই, যারা আমাকে চেনো না তাদের জন্য। এই ঘামাই গে যাই না, আছে ঘামাইছি কম, আল্লাহ কি সুন্দর। আচ্ছা, যারা আমাকে চেনো না তাদের জন্য পরিচয় পর্ব, সেটা হলো যে আমি হলো ডাক্তার অপু। বয়স কম মনে হলো, কচি মনে হলো, আমার আসলে বয়স কম না। আর তোমাদেরকে আমার গ্রুপে ইনভাইট করা হলো, জানোই মনে হয় অনেকে যে ডাক্তার অপু ভাইয়ার পাঠশালা নামক একটা গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন করতে পারো। আরও ক্লাস আছে অনেক, দেখতে পারো। আর ইনশাল্লাহ যদি আর কোনোদিন সুযোগ পাই তাহলে এটার বাকি অংশটা আমি পড়াই দিব। বাকি অংশ আরও সোজা, পেশি জাস্ট চিত্র দিলেই হয়ে যায়, লিভারে জাস্ট আমি আইনেও রাখছিলাম ভাইয়া, আমি আসলে নির্দোষ। কারণ এই দেখো, আমি তোমাদের জন্য এই যে এইগুলা নিয়ে আসছিলাম, এই নেইল কাটার, তারপরে হলো কেচি, বোঝানোর জন্য। কিন্তু এতটা যে লং আসলে বোঝানো সম্ভব না, অনলাইনে মাথা ধরে যায়। তা আমি পুরোপুরি নির্দোষ। আমি আবার বারবার দেখাচ্ছি, এই যে নিয়ে আসছি আমি বোঝানোর জন্য, লিভার বোঝানোর জন্য। তাহলে এটা হলো সুন্দর করে আমরা রাখলাম। আর তোমাদের এই ক্লাসে সবকিছু বুঝতে পারছো কিনা লাস্ট একবার সবাই কমেন্ট করে যদি জানাও। অনেকেই আছে ক্লাস করছো, দেখছি 70, 75, 60 জন ছিলা। সবাই বুঝতে পারছো কিনা যতটুকু পড়াইছি? আর আমার গ্রুপটা ঘুরে দেখার আমন্ত্রণ রইলো, সেটা হলো ডাক্তার অপু ভাইয়ার পাঠশালা, বা আমার প্রোফাইলে আছে। আমার প্রোফাইলে ঢুকলে তোমরা পারবা। এই নেক্সট ফ্রাইডে মনে হয় পারবো না, নেক্সট ফ্রাইডে আমার গ্রুপে আমি কেমিস্ট্রি ক্লাস নিব। শুভ, অন্য আর একদিন নেক্সট ফ্রাইডে আমার মনে হয় 2000 মেম্বার হয়ে যাবে। 2000 মেম্বার হইলে আমি নেক্সট ফ্রাইডে কেমিস্ট্রি ক্লাস নিব। আমি কথা দিছিলাম কেমিস্ট্রি আর ফিজিক্স নিব, বায়োলজি আর নেব না, ভালো লাগে না। এই সবাই বুঝতে পারছো কিনা বলো, যে এই অধ্যায়ে যতটুকু পড়াইছি এইখানে সবই পড়াইছি? পারবা কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবা। আমার প্রোফাইল থেকে তোমাদেরকে আমার গ্রুপে একটু ঘুরে দেখার আমন্ত্রণ রইলো। ওখানে আরো ক্লাস আছে, আমার ইউটিউব চ্যানেলের লিংক আছে, পারলে একটা সাবস্ক্রাইব মেরে আসবা। সাবস্ক্রাইব মারতে টাকা লাগে না, পয়সা লাগে না, মেরে আসবা। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।